আচ্ছা, তো আমরা আমাদের আজকের ফার্স্ট ক্লাস শুরু করতেছি। আর হচ্ছে আলভিস ম্যাথ পয়েন্ট গ্রুপে আমার আজকে ফার্স্ট লাইভ। ঠিক আছে? তো যেহেতু আমি আগেই বলে নিছিলাম, আমাদের যেহেতু এখানে এমসিকিউ পড়াবো, আর যেহেতু কোনো শর্টকাট ছাড়া, এটা হচ্ছে আমরা ডিজিটাল কন্টেন্টের দিকে যাচ্ছি না। আমরা হচ্ছে সিম্পলি পুরোটা ক্যালকুলেটর বেসড যেহেতু করতেছি। সো সবাই খাতা কলম নেওয়া লাগবে না, এগুলো হচ্ছে আমি দিয়ে দিব, আর ভিডিওগুলো গ্রুপে থেকে যাবে। সো একটু কষ্ট করে যে ক্যালকুলেটর ডিভাইসটা আছে, ক্যালকুলেটর ডিভাইসটা সাথে নিয়ে বসো। ঠিক আছে? আর আমাকে একটা জিনিস জানাও যে এখানে লেখা যেগুলো আছে, লেখাটা তোমরা প্রপারলি দেখতেছো কিনা, বা আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। আর আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি, আর তোমরা তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে মেনশন দিতে পারো এখানে। আর হচ্ছে ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। তোমাদের সায়েন্সের ফ্রেন্ড যারা আছে, বা এইচএসসি ম্যাথ, অনেকে আর্টসের স্টুডেন্টও নেয়, আমাদের সময় নিয়েছিল। সো যাদের এইচএসসি ম্যাথ সাবজেক্টটা আছে তাদেরকে, হায়ার ম্যাথেরকে, ঠিক আছে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন দাও, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। হুম, গুড ইভিনিং। আচ্ছা, আমি এটা ক্যাপশনটা দিয়ে দিচ্ছি একটু। এইচএসসি ম্যাথ লাইভ অন ত্রিকোণমিতি। ওকে, ফাইন। সবাই একটু কষ্ট করে ক্যালকুলেটরটা নিয়ে আসো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ব্লাডটা ঠিক করা যাবে, সমস্যা হবে না আশা করি। আর কারণ আমরা যখন লাইভে আসি তখন দেখা যায় যে এটা লেখাগুলো ডিটেক্ট করতে কিছুটা টাইম নেয়। ঠিক আছে? সো এই কারণেই একটু লেটে শুরু করা আর কি। সো আমরা শুরু করে ফেলি তাহলে। ঠিক আছে? লেখাগুলা কি এখন ঠিকঠাক আসতেছে? একটু জানাও তো আমাকে। আচ্ছা, তো আমার শেয়ার করার আমি সেটা করে দিলাম। ওকে, ফাইন। তাহলে আমরা আজকে শুরু করি। ঠিক আছে? তো আমাদের ফার্স্টে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। এইচএসসি ম্যাথের ক্ষেত্রে এমসিকিউটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের কমপ্লিটলি প্রিপারেশন থাকে না। প্লাস আমাদের দেখা যায় যে এটা নিয়ে অনেক টেনশনের একটা কারণ হয়। ইভেন আমি হচ্ছে এইচএসসি 2017 ব্যাচের, আমাদের ব্যাচ থেকে হচ্ছে ফার্স্ট সিকিউ আর এমসিকিউর ব্যাপারটা অ্যাড করছে। তো তখন যখন এই জিনিসটা দিছে, আমাদের সময় কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা এখনের মতো ছিল না। তখন আমাদের সময় এমসিকিউ ছিল 35 নম্বরের,
আর হচ্ছে আমাদের সময় রিটেন ছিল 40 নম্বরের। এরপর আমরা যখন টেস্ট পরীক্ষা দিচ্ছি তার আগে দিয়ে চেঞ্জ করে করছে এরকম যে এখন তোমরা যেটা দিচ্ছ আর কি। তো আমরা এইচএসসিতে এভাবেই দিছি, কোশ্চেনগুলো যখন দেখবা 50 আর 25 দিছি, মানে আমাদের 25 ছিল এমসিকিউ আর 35 আগে ছিল আমাদের এমসিকিউ, ঠিক আছে। তো তখন দেখা গেছে কি, একে তো 25টা এমসিকিউ তো আমরা সলভ করতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু তখন দেখা গেছে কি আমরা ফার্স্ট ইয়ার থেকে একদম 35টা করে এমসিকিউ সলভ করে আসছি। তো আমার সময় যে জিনিসটা হয়েছে এটা তোমাদের সময় হওয়া স্বাভাবিক। দেখা গেছে কি 30টা আমরা আমাদের তখন এই 35 মিনিট, 35টার জন্য টোটাল আমাদের টাইম ছিল 35 মিনিট। তো দেখা গেছে যে 30 মিনিট আমাদের চলে যেত কি 7টা সলভ করতে। এখন তোমাদের ওই জিনিসটা হয়, তো এখন এই জিনিসগুলো আমি কিভাবে শিখলাম, ঠিক আছে। তো এটা নিয়ে তো একটা সমাধান বের করা দরকার, ঠিক আছে। সো আমি এইচএসসি লেভেলে ট্রাই করছি, আরও অনেক কিছু ডিসকভার করছি। সব কিছু মিলে ওভারঅল আমি আজকে তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে আমার প্রায় 4-5 বছরের একটা কষ্টের রেজাল্ট, ঠিক আছে। সো আমরা আজকে আর কথা না বাড়াই, আজকে আমাদের লাইভ ক্লাস 1 নাম্বারটা আমরা শুরু করে ফেলি। আমি তোমাদেরকে বিভিন্ন ক্লাস্টার বেসিসে পড়াবো, ঠিক আছে। ক্লাস্টার বেসিসে বলতে ক্লাস্টার মিনস হচ্ছে গুচ্ছ বা গ্রুপ, ঠিক আছে। তো আমি কিন্তু একদম সহজ এমসিকিউ শিখাবো এমন না, কঠিন জিনিসগুলাই কিভাবে সহজভাবে রিপ্রেজেন্ট করা যায়, কঠিন জিনিসগুলাই কিভাবে সহজ করে করা যায়, জাস্ট আমাদের ওই জিনিসটাই থাকবে আমাদের মেইন পারপাস, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আরেকবার আমাকে একটু কনফার্মেশন দাও, লেখাগুলো ক্লিয়ারলি দেখতেছো কিনা। লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু কষ্ট করে জানাও আমাকে। ও হ্যাঁ, একদম গ্রেট কোশ্চেন, ঠিক আছে। আমি এই আনসারটা দিয়ে দিই। ভাই আপনি চুয়েট বুয়েটে পড়েন নাই কেন? আচ্ছা, এটা ব্লাড আসতেছে মাঝে মধ্যে ঝাপসা। আচ্ছা জাস্ট আর 2টা মিনিট ওয়েট করি, এর মধ্যে হচ্ছে আনসারটা দিয়ে দিই। আমি আজকে একবার লাইভটা দেখছিলাম, তখন ঠিকঠাক ছিল, এখন মাঝে মধ্যে হয়তো বা কিছুটা ব্লাড আসতেছে। এখন এখন ঠিক আছে নাকি দেখো তো একটু। আচ্ছা এখনো ব্লার আসতেছে, আমরা তাহলে আর একটু কাজ করি। এখন ঠিক আছে। ব্লার প্লাস ব্লক, ওয়েট। হ্যাঁ এখন ক্লিয়ার, ওকে। আচ্ছা, তো আমি ওই আনসারটা দিয়ে নিই। একজন কোশ্চেন করছিল আপনি বুয়েট চুয়েটে পড়েননি কেন। এখন এখানে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে এইচএসসির পরের আমার স্টুডেন্ট একটাকে অলরেডি আজকে নাকি গতকালকে রাতেও বলছিলাম যে সেম আনসারটা আমি দিয়েছিলাম, ওই আনসারটা আবার দিই, ঠিক আছে। হ্যাঁ লাইফটা সেফ থাকবে, টেনশন নিও না। তবে লাইভে থাকো, কারণ অনেক কিছু শিখতে পারবা লাইভের মধ্যে থাকলে। আচ্ছা, তো এখন এই জিনিসটা খেয়াল করবা যে আমি যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আমার কিছুটা কনফিউশন ছিল যে আমি A+ পাবো কিনা, ঠিক আছে। স্পেশালি আমার টেনশন ছিল ফিজিক্সে A+ পাবো কিনা। ফিজিক্স এক্সামটা খারাপ হয়েছিল। তো এরপরে চিন্তা করলাম যে আমি যদি গোল্ডেন A+ না পাই, আমাদের আগের ব্যাচে 2016-তে দেখা গেছে যে মার্ক কম থাকার কারণে বুয়েট চুয়েটা এক্সাম দিতে পারেনি। তো এখন আমি চিন্তা করছি যদি বুয়েটেই পড়তে না পারি তাহলে কী লাভ হলো, আমি এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং কোচিং করব। আর হচ্ছে যে মোটামুটি আদার্স ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার সবাই চেয়েছে যাতে মেডিকেলে পড়ি, ঠিক আছে। তো তখন দেখা গেছে যে আমি মেডিকেলের জন্য কোচিং করছি, আর সাথে হচ্ছে আমি এই যে প্রিপারেশনটা ভার্সিটির জন্য যে প্রিপারেশনটা ওটা আমি অলমোস্ট এইচএসসিতে থাকতে নিয়ে রাখছিলাম, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদের যে বইগুলো আছে ওই যে ম্যাথ প্লাস তারপর হচ্ছে জয় করি, ওগুলো পাবলিসিটি করতেছি না, জাস্ট বলতেছি আর কি, ঠিক আছে। ওগুলো আমি এইচএসসিতে থাকতে কমপ্লিট করে রাখছিলাম। তো দেখা গেছে যে মেডিকেলের প্রিপারেশন নিল, আর ভার্সিটির জন্য হচ্ছে একটা ভাইয়ের কাছে পড়ছিলাম, ইয়াসিন ভাই নাম। তো ওনার কাছে পড়ছিলাম, তো এরপরে আমি ওখানে এক্সাম দিতে পারছি রেগুলার। তো তখন আর আমার ভার্সিটিটা মিস হয়নি, ঠিক আছে। এই কারণে আমার বুয়েট চুয়েটে পরীক্ষা দেওয়া হয়নি। আর ওই টাইমে হচ্ছে অনেকে নার্ভাসের মধ্যে থাকে, আর আমি এক্সপেক্ট করছিলাম কি আমার A+ আসবে না, সেখানে আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন A+ আসছে এবং চিটাং বোর্ডের মধ্যে 79তম হয়েছে। তো এরপরে আমি টেনশনে ছিলাম যে আমি কি এখন ইঞ্জিনিয়ারিং কোচিং করব নাকি আমি এটাই কন্টিনিউ করব। এটা করে করে আমার অনেকগুলো টাইম চলে গেছে, এই হচ্ছে কথা। এই কারণে আমার বুয়েট চুয়েটে এক্সামই দেওয়া হয়নি। ওকে, যারা ফার্স্ট ইয়ারে তারা অ্যাটেন্ড করতে পারবে কিনা? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ ফার্স্ট ইয়ারের অনেকে ত্রিকোণমিতি শেষ আর আমি রিটেন সহ পড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট।
আজকে আমাদের ক্লাসটা পুরোপুরি এমসিকিউ বেসডে থাকবে, কারণ ত্রিকোণমিতি অনেকে করে ফেলছো আমি আশা করি, আর যারা করো নাই তারাও হচ্ছে যে আমি তোমাকে ওইভাবে প্রিপেয়ার করে দেবো, টেনশন নিও না। আচ্ছা, তো আমার সামনে একটা পেজ দেখতে পারতেছো, এখন আমরা এখান থেকে মেইনলি শুরু করব। দেখো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাস্টার 1-এর কোশ্চেন। ক্লাস্টার 1-এর মধ্যে আমাদের প্রথম ম্যাথটা দিয়ে আমরা আগাই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কিছুটা কঠিন রকমের অঙ্ক বলতে পারো। কি কি দেওয়া আছে দেখো তো, একটু ভালো মতো খেয়াল করো। কস এক্স মাইনাস 60 ডিগ্রি, এক্সটা কি এখানের মধ্যে হচ্ছে আননোন। তারপরে এখানের মধ্যে দেখো কজ এক্স মাইনাস 30 ডিগ্রি মাইনাস সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি সাইন এক্স প্লাস 330 ডিগ্রি, এটার সমান কত, বা এটার একটা আমাদেরকে কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারবো দেখো, জাস্ট সিম্পলি ক্যালকুলেটরটা নাও, ক্যালকুলেটর তোমরা অন করো, ঠিক আছে? এটার জন্য আমাদের কোনো সূত্র লাগবে না, কোনো শর্টকাট লাগবে না, কোনো দিকে কোনো টেনশন করা লাগবে না, জাস্ট আমরা ক্যালকুলেটর প্রেস করব, সব কাজ আমরা ওর উপর ছেড়ে দিচ্ছি। আর যে কোনো এক্সামে তুমি এই ক্যালকুলেটরটা মাস্ট ইউজ করতে পারবা, ঠিক আছে? যে কোনো এক্সাম বলতে হচ্ছে এইচএসসিতে। এখন তোমার কাছে মনে হইতে পারে তাহলে আপনি ওই সাইন্টিফিক ক্যালকুলেটর যেগুলো 991 এমএস যেগুলো আছে ওগুলো আমরা ইউজ করতে পারবো কিনা, ঠিক আছে? বা এটা অনেকে বলে ইউজ করা যায়, অনেকে বলে ইউজ করা যায় না। তবে যেটা সত্যি ঘটনা সেটা বলি, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিতে গেছিলাম, হলের গেটে টাঙায় রাখছিল যে 100 এমএস আর সামথিং কি জানি একটা ক্যালকুলেটর ছিল, ওটার উপরে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। জাস্ট এটার চেয়েও হচ্ছে সাধারণ ক্যালকুলেটর হচ্ছে 82 এমএসটা, ওই ক্যালকুলেটর দেখার পরে তার থেকে হল থেকে নিয়ে গেছে এবং তাকে কেমিস্ট্রি পরীক্ষার সময় দাঁড় করে রাখছে। যদিও এই ক্যালকুলেটরগুলো আমরা যেটা ইউজ করি সেটাতে সবগুলোর ফিচার্স হচ্ছে একই রকম, ঠিক আছে? সো এই ক্যালকুলেটরটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি সব কিছু শিখতে পারবো। এটা হচ্ছে সবচাইতে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোর মধ্যে একদম সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে আমরা কাজগুলো করতে পারবো। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। দেখো এখানের মধ্যে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে, এখানের মধ্যে আমাদের অসুবিধাটা কোথায়? এখানের মধ্যে আমাদের অসুবিধাটা হচ্ছে এই যে এক্স আছে, এই এক্সের মান আমরা জানি না, ঠিক আছে? এই এক্সের মানটা যদি আমরা জানতাম আমাদের জন্য কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাইতো, ঠিক আছে? আমরা এটা জানি না। সো আমরা জানি না যেহেতু, এটা ওর মতো থাকুক, সমস্যা নেই। আমার সাথে সাথে তোমরা জাস্ট ক্যালকুলেটর বাটনটা প্রেস করো। এমসিকিউ ক্লাসটা নিতে তো একটু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। রিটেনের ক্লাসে সমস্যা হবে না, কারণ রিটেনের ক্লাসে আমি জুম থেকে স্ক্রিনশট দিয়ে ক্লাস নিব। আমার পাশে আরেকটা ল্যাপটপে চলতেছে, ওইখানে আমি দেখতেছি কিছুটা ঝাপসা আসতেছে। FX 991 EX, ঠিক আছে? ওটার একটা চার্ট আছে, আমি চার্টটা দিয়ে দিব, ওইখান থেকে একটু দেখে নিও কোনটা কোনটা ইউজ করা যায়, কোনটা কোনটা ইউজ করা যায় না। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট কি করব, এই যে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে, এটা জাস্ট আমরা সিম্পলি ক্যালকুলেটরে তুলবো, ঠিক আছে? কিভাবে তুলবো, আমি যেভাবে তুলতেছি আমার সাথে সাথে তুলো। ফার্স্টে আমাদের যেভাবে দেওয়া আছে কস, কস দিলাম, এই যে দেখো কস বাটন দেওয়া আছে। এরপরে দেখো এক্স মাইনাস 60, তার আগে কিন্তু একটা ব্রেকেট আছে, ঠিক আছে? সো আমরা এই যে দেখো ব্রেকেট আছে, ব্রেকেট দিয়ে দিলাম এক্স। সো আমরা এক্স কিভাবে দিব, এই যে দেখো এখানে অনেকগুলো আননোন দেওয়ার জন্য টার্ম আছে, ABCDEFXYM। যখন আমরা ছোটবেলায় ছিলাম, ক্লাস 8-9-এ পড়তাম, তখন আমরা এগুলো দিয়ে নাম লিখতাম, ঠিক আছে? অনেকে হয়তো বা এই কাজ করে আসছো। সো এগুলো হচ্ছে আমরা আননোন টার্মগুলো এখানে ইনপুট দিতে পারি। সো কিভাবে ইনপুট দিতে পারি এই জিনিসটা দেখো, দেখো এই জিনিসটা মাথায় রাখবা। আমাদের এই যে দেখো এই জায়গাগুলোতে কিছু জিনিস লাল কালি দিয়ে দেওয়া আছে, কিছু হলুদ রঙের কালি দিয়ে দেওয়া আছে। সো তুমি যদি এই একদম শুরুর দিকে দেখো, শিফট কিন্তু হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। সো ক্যালকুলেটরে যতগুলো হলুদ রঙের বাটন দেওয়া আছে সবগুলো তোমাকে কি করতে হবে, শিফট দিয়ে তুলতে হবে। আর ক্যালকুলেটরে যতগুলো, এই যে দেখো আলফা লাল রঙের কালি দিয়ে দেওয়া, সো ক্যালকুলেটরে যতগুলো লাল রঙের বাটন আছে সবগুলো আমরা আলফা দিয়ে তুলবো। সিম্পল হিসাব, কিছু আর মুখস্থ করতে হবে না। সো আমরা এখন এক্স তুলবো, দেখো তো এক্স কিন্তু এখানে লাল কালি দিয়ে দেওয়া, তার মানে আমাদেরকে আলফা দিয়ে এই বাটনটা একবার দিতে হবে। দেখো স্ক্রিনে খুব সুন্দর করে এক্স চলে আসছে। এরপরে দেখো এই জিনিসটা দেখো, এরপরে হচ্ছে আমাদের মাইনাস 60 ডিগ্রি। সো আমরা মাইনাস দিলাম, 60 দিলাম, ডিগ্রি দেওয়া লাগবে না, ওটার মতো থাকুক, ব্রেকেট ক্লোজ করলাম, ঠিক আছে? এরপরে দেখো কজ এক্স মাইনাস 30 আছে, তো আমরা আবার কজ দিতে হবে। জাস্ট আমরা এটাই ক্যালকুলেটরে দেখে দেখে তুলতেছি। সো এটা নিয়ে আমাদের কোনো খাতা কলম নেওয়া লাগতেছে না, বা পরীক্ষার হলে প্রশ্নে যখন আমরা তুলবো তখন হচ্ছে প্রশ্নে লিখে রাফ করা লাগতেছে না। তারপর হচ্ছে দেখা যায় যে অনেক স্টুডেন্টকে আবার এক্সপেল করে এটার কারণে। সো সাইন এক্স মাইনাস 60, সো আমরা এটা লিখে ফেললাম, ডান। এরপরে সাইন এক্স প্লাস 330, তারপর হচ্ছে এখানে আমরা জাস্ট সাইন লিখবো যেভাবে দেওয়া আছে, এক্স প্লাস 330।
ঠিক আছে, এটা আমরা আমাদের মতো করে ইনপুট দিলাম। এখন দেখো আমরা একটু মিলাই নিই, যেহেতু আমরা প্রথম করতেছি, প্রথমবার করতে তোমার হয়তো বা একটু ক্যাচ করতে টাইম লাগবে, কিন্তু তুমি সেকেন্ডবার যখন করবে তোমার কাছে দেখবে যে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। দেখো যেরকম ছিল প্রশ্নে জাস্ট আমরা এটা এইভাবে দিলাম, কজ এক্স মাইনাস 60, তারপরে হচ্ছে কজ এক্স মাইনাস 30, তারপরে হচ্ছে মাইনাস, এই যে দেখো মাইনাস বসাইলাম, তারপর হচ্ছে সাইন এক্স মাইনাস 60, তারপরে হচ্ছে সাইন এক্স প্লাস 330। ফাইন, আমরা এক্স এর মান জানি না, এক্স এর মান জানি না, কিন্তু আমরা এক্স এর মানটা যদি জানতাম আমাদের ম্যাথটা কিন্তু অনেক সহজ হয়ে যেত। কিন্তু এখন আমাদের কাছে চেহারাটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে গেছে। দেখো অপশনগুলো কি কি, সাইন 2x, সাইন 3x, cos 2x, cos 3x। দেখা লাগবে না, একটা জিনিস মাথায় রাখবা, আমি যতগুলো ক্লাস নেব আজকে থেকে, ঠিক আছে, একটু ব্লার আসতেছে মেবি, ঠিক হয়ে যাবে। শুনো, এখন শুনো, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমি আজকে থেকে যতগুলো ক্লাস নিব, বিশেষ করে এমসিকিউ যে ক্লাসগুলো নিব, ঠিক আছে, এমসিকিউ ক্লাসে যতগুলো জায়গায় আমরা আননোন জিনিসটা জানবো না। আননোন জিনিস জানবো না মানে কি, আমাদের এখানে আননোন কত, এক্স। আচ্ছা ওয়েট, হ্যাঁ আমাদের এখানে আননোন কত, আননোন হচ্ছে কত, এক্স। তারপরে দেখো তো সেকেন্ড প্রশ্নটা, সেকেন্ড প্রশ্নতে আননোন কত, সেকেন্ড প্রশ্নে আননোন হচ্ছে এ, এখানে আননোন কত, এ। ঠিক আছে, আমরা যত জায়গায় আননোন জানবো না তত জায়গায় আমরা আননোনের ভ্যালু 0.2 বসাবো সব চ্যাপ্টারের ক্ষেত্রে। সেটা এই শুধু ত্রিকোণমিতির কথা বলতেছি যে তা না, এটা হচ্ছে তোমার সব চ্যাপ্টারের ক্ষেত্রে। যে জায়গায় আননোন জানবা না সে জায়গায় একদম চোখ বন্ধ করে 0.2 বসিয়ে দিবা, আনসার মিলে যাবে। ঠিক আছে, তো তোমার কাছে মনে হতে পারে 0.2 কেন ইউজ করবো, 0.2 ইউজ করলে কী লাভ হবে। ঠিক আছে, 0.2 ইউজ করলে কী লাভ হবে এটা আমি বলতেছি পরে। এখন আচ্ছা আগে দেখাই কী লাভ হবে। এখন আমরা তো এখানে এক্স এর মান বসাই নাই, ঠিক আছে, কিন্তু আমরা বসাবো। কিভাবে বসাবো দেখো, আমরা জাস্ট সিম্পলি ক্যালক বাটনে যাব, ক্যালক বাটনটা একবার প্রেস করো। দেখো তোমার থেকে জানতেই চাচ্ছে এক্স এর মান কত দিতে চাচ্ছ তুমি। কেন বসাচ্ছি এটা বলতেছি পরে, আগে দেখো তোমার থেকে জানতে চাচ্ছে এক্স এর মান কত। ঠিক আছে, কিছুই ক্লিয়ার না। এটা কিছুটা প্রবলেম দিচ্ছে আজকে। আচ্ছা জুম করলাম আরো, ঠিক আছে এখন ক্লিয়ার, ওকে ফাইন। ঠিক আছে, এক্স এর মান জানতে চাচ্ছে কত, কত বসাবো, যত জায়গায় আমরা আননোন জানবো না সিম্পলি 0.2 বসাই দিব। কত আসছে দেখো তো, কিছু একটা আসছে, ঠিক আছে 6.98 সামথিং কিছু একটা। এখন আমরা কিন্তু এক্স এর ভ্যালু 0.2 কিন্তু বসাই ফেলছি। এখন আমরা আর এটা দেখার দরকার নেই। আচ্ছা আমি এটা লিখে রাখি, তাহলে তোমার জন্য মনে রাখতে সুবিধা হবে। 6.98 ইন্টু 10⁻³ এরকম কিছু একটা ভ্যালু আসছে। এখন তুমি এসি বাটনটা দিয়ে ক্লিয়ার করে দাও, একটু তুমি এটা প্রেস করে দেখো, প্রথম অপশনটা সাইন লিখো, 2 লিখো, এক্স লিখো, দেখো তো একদম সেম জিনিসটা কিন্তু চলে আসছে, 6.98 ইন্টু 10⁻³। সো ওই যে আমরা 0.2 বসেছি, এই 0.2 এর কারণে আমাদের এটা মিলে গেছে, এটা হচ্ছে আনসার। এখন এটা করতে তো আমাদের খুব বেশি টাইম লাগে নাই, একদম অল্প সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারছি। ঠিক আছে, আমি জিনিসটা আরেকবার দেখাই। ফার্স্টে আমরা কি করলাম, এই যে আমাদের প্রশ্নটা দেওয়া ছিল এই প্রশ্নটা আমরা ক্যালকুলেটরে তুললাম পুরোটা। এই যে cos x মাইনাস 60, cos x মাইনাস 30 মাইনাস সাইন x মাইনাস 60, তারপর হচ্ছে সাইন x প্লাস 330 তুললাম। তোলার পরে দেখো এক্স এর মান জানতে চাচ্ছে। দেখো যখন এক্স এর মান জানতে চাবে তখন যদি এখানে কোনো ভ্যালু থাকে এর উপর ভরসা করবা না। কেন ভরসা করবা না, কারণ এটা তুমি আগে যে ম্যাথ করছো সেটার ভ্যালু তোমার থেকে জানতে চাচ্ছে, মানে তুমি ইনপুট দিবা 0.2 ইনপুট দাও, ইকুয়াল দাও, দেখো কত আসে 6.98 ইন্টু 10⁻³। ধরো এটা আমি নোট ডাউন করে রাখলাম, বা তোমার যদি এটা অসুবিধা হয় তুমি আরও একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আরও একটা ক্যালকুলেটর ইউজ করলে সুবিধা পাবা কি, এটা তুমি এখানে এটা ক্যামেরাটা ব্যাক হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আরেকটা ক্যালকুলেটর ইউজ করলে তুমি সুবিধাটা কি পাবা, এই জিনিসটা খেয়াল করো। আরেকটা ক্যালকুলেটর ইউজ করলে তুমি সুবিধাটা পাবা, এই যে ধরো তোমার প্রশ্নটা দেওয়া ছিল এটা এর মতো আছে, আর তুমি আরেকটা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারবা সাইন 2x এর ভ্যালুটা কত। এই যে দেখো এটা যা এটাও তা। সো আমরা এখান থেকে কি করতে পারি, এটা আমরা ইজিলি এটা দাগাই ফেলতে পারি। এটার মান হচ্ছে কত, সাইন 2x। তুরাগ না বেশি পড়ে নেই, এটাই ফার্স্ট পড়াচ্ছি।
ঠিক আছে, এটা ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও, এটা বুঝছো কিনা। আর বাকিগুলো চেক করে দেখো, বাকিগুলো কিন্তু মিলবে না। দেখো সাইন 3x আমরা যদি দিই, দেখো কত আসতেছে, 0.01 সামথিং। তোমার একটা মিলে গেছে মানে তোমার আর বাকিগুলো চেক করার দরকার নেই। তারপর এটা দেখো cos 2x, দেখো cos 2x এর ভ্যালু আসতেছে 0.99 সামথিং, আমাদের তো মিলা দরকার 6.98 সামথিং। এরপরে দেখো এটা জাস্ট আমরা একটু এডিট করে দেখতে পারি 3x এর ভ্যালুটা কত আসছে, এই যে 6.98 তো আসে নাই। ঠিক আছে, সো আমাদের আনসার হবে কোনটা, ফার্স্টেরটাই। আমি এটা অ্যাডমিশন বেসিসে পড়াচ্ছি না, অ্যাডমিশন হচ্ছে যেসব জায়গায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এই জায়গায় একদম হুলস্থুল লেভেলে দাগে আসতে পারবা। ঠিক আছে, আর আমি এটা মেনলি পড়াচ্ছি এইচএসসি বেসিসে। ওকে, ফার্স্টে তাহলে এখন তোমার কাছে মনে হইতে পারে যে ক্যামেরাটা অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছে, বুঝলাম না কেন। আচ্ছা, তো তোমার কাছে মনে হইতে পারে যে এটা আমি কতক্ষণের সময়ের মধ্যে করতে পারবো। সো আমি এখানে তোমাকে দেখাচ্ছি, জাস্ট তুমি একটু দেখো, সিম্পলি এটা তুমি ক্যালকুলেটরে প্রেস করবা, তারপরে এই যে দেখো cos x মাইনাস 30 মাইনাস সাইন x মাইনাস 60, সেম জিনিসটা এবার দেখাচ্ছি। আমার ক্যালকুলেট ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সাইন x প্লাস 330, ঠিক আছে। এরপর দেখো সাইন 2x এর ভ্যালু বসাচ্ছি। সো এটা করতে আমার মনে হয় না 8 থেকে 10 সেকেন্ডের বেশি লাগার উচিত। ঠিক আছে, 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে সেটা তুমি সলভ করে ফেলতে পারবা। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝছো। ইফতিদা তারান্নুম জানাইছো যে ব্যাপারটা বুঝছো। ওকে ফাইন, এই যে আমরা কাজটা করলাম, এটা কাজে লাগায় আমরা সেকেন্ড ম্যাথটা করব। পার্থক্যটা কোথায় দেখো, এখন তুমি ইজিলি বুঝবা। এই যে এখানে এ হচ্ছে আননোন, এখানের মধ্যে এ হচ্ছে আননোন, এখানের মধ্যে এ হচ্ছে আননোন, যত জায়গায় আননোন আছে 0.2 বসে দিব। কেন 0.2 বসাবো, ধরো আমি আমার নামের ফার্স্ট অ্যালফাবেটটা লিখলাম এ, ঠিক আছে। এখন তুমি যদি আমাকে কোশ্চেন করো যে ভাইয়া এটা এ কেন, এটা এ কেন, আমি তোমাকে কি আনসার দিব, এটা আবিষ্কারের পরে এটার নাম রাখছে এ। সেম ভাবে তুমি যখন ক্যালকুলেটরে ম্যাথগুলো করবা, যত জায়গায় আননোন পাবা, ক্যালকুলাসে বলো, ত্রিকোণমিতিতে বলো, যেখানেই বলো, তুমি যখন পাবা সব জায়গায় তুমি সিম্পলি 0.2 বসিয়ে দিবা। এটা আমি মনে রাখতাম কিভাবে জানো, আমার মনে রাখতে এটা কষ্ট হতো না 0.2টা। তোমাকে আননোনের জন্য এটাই মনে রাখতে হবে পুরো ম্যাথের জন্য। ঠিক আছে, আমি তোমাকে যেগুলো শেখাবো আমি মনে রাখতাম এভাবে। আমি কিন্তু কখনো কোনো পরীক্ষাতে বিগত 10 বছরে কখনো ফার্স্ট হয়নি। ঠিক আছে, সর্বোচ্চ ইফোর্ট দিয়েও সেকেন্ড হয়েছি। তো এই জন্য হচ্ছে আমি এটা মনে থাকতো আমার অলওয়েজ যে 0.2 মানে 0.2, এই জিনিসটা আমার মাথায় থাকতো সবসময়। সো 0.2 বসাবা, তোমার এখান থেকে আনসারটা ইজিলি মিলে যাবে। আচ্ছা, দেখাচ্ছি যে টাইমটা দেখাচ্ছি ওই টাইমটাতে ব্লার থাকলে প্রবলেম নাই, কিন্তু মানে আমি যখন লিখতেছি, ঠিক আছে, বা বলতেছি যখন, তখন ব্লার থাকলে প্রবলেম নাই। 0.2 কেন দিবা, হ্যাঁ 0.2 দিলে তোমার ম্যাথটা মিলে যাবে। ওই যে বললাম যে এটা কেন এ, ঠিক আছে, কারণ এটা আবিষ্কারের পর এটার নাম রাখছে এ। আর তুমি যখন ম্যাথের মধ্যে 0.2 দিবা, তোমার সব ম্যাথে মিলবে, শুধু ত্রিকোণমিতি না, ত্রিকোণমিতি তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ, তোমার ক্যালকুলাস সবগুলোই মিলবে। এটা হচ্ছে একটা ম্যাজিক নাম্বার বলতে পারো। ঠিক আছে, সো 0.2 দিলে তোমার আনসারটা একদম প্রপারলি মিলে যাবে। 0.2 দিলে যে মিলবে, আমি তোমাকে আরও একটা ম্যাথ দেখাই। এখন তোমার কাছে মনে হতে পারে অন্য ম্যাথগুলো দিয়েও তো মিলবে, ঠিক আছে, এটা তোমার কাছে মনে হতে পারে অন্য নাম্বারগুলো দিয়ে তো মিলতে পারে, কিন্তু তোমার সব সময় মিলবে না। কিন্তু 0.2 দিয়ে তোমার সব সময় মিলবে। সেকেন্ডটা ট্রাই করে দেখি আমরা। ঠিক আছে, দেখো সেকেন্ডটাতে কি বলছে, আমার খুব সম্ভবত হেডফোনের কারণে কিছুটা। দেখো সেকেন্ডটাতে কি বলছে, সেকেন্ডটাতে আমাদেরকে যেটা বলছে সাইন স্কোয়ার, শুধু কিন্তু এটার সাথে পার্থক্য দেখো, এখানে কিন্তু স্কোয়ার ছিল না, এখানে কিন্তু স্কোয়ার আছে, শুধু পার্থক্য হচ্ছে এখানে। তারপরে দেখো এই যে এখানে স্কোয়ারটা আমাদের এক্সট্রা, তার মানে দেখো এটাকে আমরা কিভাবে বলতে পারি, আমি অংশটাকে দেখাই তাহলে তোমার কাছে বুঝতে একটু সুবিধা হবে। এই সাইন এটাকে আমরা এরকম বলতে পারি না, সাইন এ হোল স্কোয়ার বলতে পারি না, হ্যাঁ বলতে পারি, সমস্যা নেই তো। তার মানে এটা তুমি এখন এটা ক্লিয়ার যে এটাকে আমরা কি বলতে পারি। আচ্ছা, আমার ক্যামেরাটা কিছুক্ষণ পর পর এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না। আজকে বিকালবেলা যখন ক্লাস নিলাম তখন কোনো প্রবলেম হয়নি, নিশ্চয়ই এখানের মধ্যে এমন কেউ আছে যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, তো এরপরে এটাকেও আমরা সেম ভাবে লিখতে পারি, সাইন 60 মাইনাস এ, এরপরে হচ্ছে মানে পুরাটার সাথে স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ার মানে যে পুরাটার সাথে স্কোয়ার, এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি। আর
এটা আমি তো আপলোড দিয়ে দিব, সো এটা এইচডিতেই আপলোড হবে, আশা করি প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখো এখন আমরা এখানে এর মানটা জানি না, ঠিক আছে? এর মানটা আমার জানি না মানে কত? জানি না মানেই হচ্ছে 0.2। তো এখন দেখো আমরা প্রথমটা আর দেখা লাগতেছে না, আমরা এখন এই কাজটা করি। তো এখানে দেখো আমাদেরকে ফার্স্টে কি বলছে, সাইন, যেহেতু আমরা পুরোটার সাথে স্কোয়ার দিব আমাদের আগের একটা ব্রেকেট কিন্তু লিখতে হচ্ছে। তারপরে দেখো আমরা সাইন ছিল, এই যে ফার্স্টে সাইন তুললাম। এরপরে দেখো 60 প্লাস এ, আমরা একটা ব্রেকেট দিব কারণ এখানে একটা ব্রেকেট আছে। সো 60 লিখলাম, তারপর হচ্ছে প্লাস দিয়ে আমরা এখান থেকে সিম্পলি এই যে দেখো এ আছে এখানে, এটা মাইনাস উঠছে, 60 প্লাস এ লিখলাম, ঠিক আছে? সো 60 প্লাস এ, এটা আমাদের কি হলো, কমপ্লিট। আচ্ছা দেখা যাক না আনসার কোনটা আসে। 60 প্লাস এ আমরা লিখলাম, ঠিক আছে? এখন আমাদের কিন্তু একটা স্কোয়ার দিতে হবে। খেয়াল রাখবা তুমি এটা খুব ইজিলি করতে পারবা, কিন্তু তোমার একটু সাবধানতা যদি না থাকে তাহলে দেখবা যে এটা ভুল করে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, 60 প্লাস এ লিখলা, এখন তোমার কিন্তু এটাতে স্কোয়ার দিতে হচ্ছে। তুমি স্কোয়ার কেমনে দিবা? এই যে দেখো আমরা ফার্স্টে একটা ব্রেকেট ইউজ করছিলাম, এখন আমরা আরেকটা ব্রেকেট ইউজ করব। তো কি হলো ব্যাপারটা, দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, সাইন লিখলাম, তারপরে হচ্ছে 60 প্লাস এ লিখলাম, এরপরে আমরা এই পুরো ব্রেকেটটা কেন দিছি, যাতে আমরা পুরাটার সাথে যে স্কোয়ার এই জিনিসটা আমরা বুঝাইতে পারি, ঠিক আছে? এত ইজিলি এমসিকিউ করা যায় এটা আশা করি অনেকে হয়তো ফার্স্ট করতেছো, বা কেউ যদি প্র্যাকটিসে থাকো বা কেউ যদি কিছু এই রিলেটেড কিছু জানো তাহলে তার জন্য তো বেটার অবভিয়াসলি। তাহলে দেখো 60 প্লাস এ, এখন আমাদের স্কোয়ার দেওয়া দরকার, সো বাইরে পুরাটার সাথে আমরা স্কোয়ার দিলাম। দ্যাট মিনস কি হলো, এই টার্মটা পুরাটা আমাদের ইনপুট দেওয়া শেষ। আমি তোমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাচ্ছি, একদম প্রত্যেকটা জিনিস, আর এগুলো থেকে কিন্তু তোমার এক্সামে আসে, তুমি ভার্সিটিগুলোতে বলো বা তুমি ইয়াতে বলো, ঠিক আছে, এইচএসসিতে বলো। এরপরে দেখো সাইন স্কোয়ার এ, তার মানে আমরা এটাকে যদি সাইন স্কোয়ার এ বলি, তার মানে দেখো এটাকে আমরা এই দিলে, তার মানে এটা হচ্ছে সাইন এ স্কোয়ার, ঠিক আছে? জাস্ট আমরা এই সেকেন্ডটা ইনপুট দিলাম, সেকেন্ডটাও আমাদের কি ইনপুট দেওয়া শেষ। এরপরে পরবর্তীতে আমাদের আরেকটা আছে, এটা আমরা লাস্ট ইনপুট দিব, প্লাস দিলাম, এই যে দেখো প্লাস আছে। এরপরে হচ্ছে কত, সাইন 60 মাইনাস এ, সো আমরা এটাকে 60 মাইনাস মাইনাস এ লিখলাম। তারপরে আমাদের তো এখন স্কোয়ার দেওয়া যাবে না, এটা কেন এরকম হচ্ছে আমি জানি না, এটা হচ্ছে আমাদের তো এখন স্কোয়ার দেওয়া যাবে না, তার মানে আমাদেরকে কি করতে হবে, ব্রেকেটটা ক্লোজ করে এরপর স্কোয়ার দিতে হবে। সো আমরা এক্সট্রা কি কাজ করলাম, এটা কিন্তু আমি এখানে লিখেই দিছি, দেখো আমরা জাস্ট ব্রেকেটটা ইউজ করছি। সো প্রথম থেকে আমি আরেকবার দেখাই, আমার সাথে জিনিসটা একবার চেক করে নাও। ফার্স্টে আমরা একটা ব্রেকেট দিলাম যাতে পুরোটার সাথে আমরা স্কোয়ার দিতে পারি, ওই জিনিসটা ইউজ করার জন্য। সো সাইন 60 প্লাস এ, দুইটা ক্যালকুলেটর লাগবে, কেন লাগবে এটা পরে বলবো, এখন লাগবে না, এখন আপাতত লাগবে না। তারপরে দেখো, তার মানে আমরা কি করলাম, স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে সাইন এ লিখলাম, স্কোয়ার দিলাম, প্লাস সাইন লিখে এই যে 60 মাইনাস এ আছে, 60 মাইনাস এ লিখে পুরোটার সাথে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এর মান জানি না, তো জানি না মানে কত, এই যে 0.2, ঠিক আছে? জানি না মানেই হচ্ছে 0.2। সো আমরা এখানে ক্যালকে গেলাম, 0.2 লিখলাম, ইকুয়াল দিলাম, দেখো 1.5 আসছে। এখন তুমি যদি এইভাবে চেক করো যে 1.5 যে কথা, 3/2 সেম কথা, এটা হচ্ছে আরো মানে শর্টকাটে বা সহজে করা যায়। কিভাবে দেখো, এখানে তোমার ক্যালকুলেটর একটা বাটন আছে, এই বাটনটার দিকে একটু নোটিস করো, ঠিক আছে? এই বাটনটার দিকে একটু নোটিস করো, তুমি দেখবা বাটনটার শেপটা কেমন, এ দিয়ে বি/সি দেওয়া। এটার মানে কি, আমরা যে সমস্ত আকারে লিখতাম এভাবে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো এরকম সমস্ত আকারে, কিন্তু এটার উপরে তুমি দেখবে হলুদ রঙের কালি দিয়ে ডি/সি দেওয়া। ডি/সি দেওয়া মানে কি, সেটা একটা ভগ্নাংশ আকারে, ঠিক আছে, ভগ্নাংশ আকার বা ফ্র্যাকশন আকারে বলতে পারো। তো এটা হচ্ছে হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। আর আমি তো বলেই দিছি যে কোনো কিছু যদি ফ্র্যাকশন আকারে নিতে হয়, ঠিক আছে, তার মানে কি করবা, শিফট দিয়ে তুলবা, কারণ এটা হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। সো শিফট দিয়ে তুমি যখন এটা দিবা, দেখবা তোমার এখানে কিন্তু খুব সুন্দর করে 3/2 শো করছে। তোমার কি এটা খাতা কলম নেওয়া লাগতেছে, লাগতেছে না, তুমি ইজিলি কি করতে পারো, এমসিকিউটা সলভ করে ফেলতে পারো। সো এটা হচ্ছে আনসার 3/2। আমি বিশ্বাস করি এটা হচ্ছে তোমার 20 সেকেন্ডের কাজ, এই দুইটা এমসিকিউ, ঠিক আছে? আর এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এই টাইপসের এমসিকিউ গুলো। ব্লার হয়ে গেছে, লেখাগুলা ডিটেক্ট করতে কিছুটা প্রবলেম হয় মাঝে মধ্যে। এই এমসিকিউ ক্লাসে এই লেখাগুলো হয়তো বা কিছুটা সামান্য প্রবলেম হতে পারে, আর এটা তোমার লিখতে হবে না, যারা লিখতেছো বসে বসে, আমি এগুলো তো থেকে যাবে গ্রুপের মধ্যে, ঠিক আছে? সো লেখার দরকার নেই।
তাহলে আমাদের এই ব্যাপারটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে, প্রথম দুইটা। এখন আমরা একদম হায়ার লেভেলের কোশ্চেন চলে আসি। 0.2 রিলেটেড এরকম কোনো ম্যাথ আসলে সবচেয়ে কঠিন কি আসতে পারে ওটা আমরা সলভ করবো এখন। দেখো এতক্ষণ আমাদের আননোন ছিল একটা, এখন তোমাকে পরীক্ষাতে যদি আননোন দেয় দুইটা, তুমি কি করবা? দেখো আননোন দুইটা বলতে এ আর বি দুইটাই তো আননোন, তার মানে আমাদের কি করা দরকার? এ আর বি যেহেতু দুইটাই আননোন, সো আমাদের তো একটা স্টেপ নেওয়া দরকার যাতে আমরা কি করতে পারি, এটা ইজিলি সলভ করতে পারি। তাহলে দেখো ব্যাপারটা, এও আননোন বিও আননোন, তো আমরা কি দুইটাই 0.2 ধরবো? না, এটা যদি করো তাহলে তো তুমি শেষ। কিন্তু কি করবা এটা কিন্তু তোমার প্রশ্ন দেখেই বোঝা দরকার। আমি তোমাকে তিনটা করাচ্ছি এখানে, কিন্তু তুমি দেখবা যে 30টা অঙ্ক তুমি নিজেই করতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা কি করব। এই যে এই পোর্শনটা দেখো, আমাদের ক্লুটা কি দেওয়া, a প্লাস বি সমান হচ্ছে কত, π/4। পাই মানে কত, 180, 4 মানে কত, 180, আর এটা হচ্ছে 4। সো আমরা যদি 180কে 4 দিয়ে ভাগ করি, এটা আমি দেখাচ্ছি কিন্তু তুমি এটা এমনি জানো, এটার মান হচ্ছে 45। তার মানে এমন কিছু নিতে হবে যে দুইটা যোগ করলে কত আসে, 45 চলে আসে, ঠিক আছে। তো এখন কি নিব, যেহেতু একটা আননোন, সো আমরা একটা কাজ করতে পারি, একটার মান আমরা 0.2 ধরবো, ঠিক আছে, যে কোনো একটার মান আমরা 0.2 ধরবো। এখন তুমি কিন্তু ব্যাপারটা ইজিলি বুঝতেছো, এখানে 45 তুমি জানো, এটার মানও 0.2 তুমি জানো, তুমি এর মান তো ইজিলি বের করে ফেলতে পারবা। কিভাবে পারবা? কারণ আমরা 45 থেকে 0.2 বাদ দিলে যেটা থাকবে সেটাই তো এর মান। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি দেখো, আমি তোমাকে এই জিনিসটা আগে দেখাই, এটা এখানেই দেখাই, সমস্যা নেই, ঠিক আছে। সো দেখো এখানের মধ্যে এটা কত, 45, আর এটা হচ্ছে 0.2। তো 45 থেকে আমরা যদি 0.2 বাদ দিই, দেখো এটা কত আসবে, এর মান হচ্ছে 44.8। এটা এখানে লিখে রাখি বুঝার সুবিধার্থে, 44.8 লিখলাম। এখন দেখো, এখন কিন্তু আমার ম্যাথ অনেক সোজা, এখন কিছু না, এখন পারবা 1 প্লাস tan a, এটা ব্রেকেট ক্লোজ করলাম, 1 প্লাস tan b, কাহিনী শেষ। 1 প্লাস tan b, এ বি এর মান জানতে চাবে, দেখো ক্যালকে গেলাম। এখন এটা কিন্তু ভুল করবা না, আমি বলছি তো, যখন তোমার মান জানতে চাবে তখন কিন্তু এখানে যে মান আছে এটার দিকে তাকানোর দরকার নেই। এটা 0.2 কেন? কারণ আমরা আগের ম্যাথটা 0.2 ধরে করে আসি, সো এটার দিকে তাকানোর দরকার নেই। এর মান এখন আমরা বসাবো 44.8 বসাবো, ডান। এরপর তখন থেকে দেখো বি এর মান জানতে চাচ্ছি, এটা কিন্তু আমরা ধরেই নিছি 0.2 বসাইলাম। দেখো আমার a প্লাস 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এর মান কত আসছে, 2 আসছে। দেখো অপশানে 2 কোথায়, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। সো তোমার এই রিলেটেড এমসিকিউ গুলো আসে পরীক্ষাতে, যেগুলো আমরা খুব ইজিলি করতে পারি। এখন তুমি নিজে চিন্তা করো, তুমি যদি এটা হাতে কলমে সলভ করতে যেতে তোমার কত টাইম লাগতো এটা সলভ করতে, ঠিক আছে। আর তুমি এটা ক্যালকুলেটর ইউজ করে খুব সহজের মধ্যেই সলভ করতে পারো। সঞ্জিদা শারমিন অ্যাগেইন 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটাতে আমি আরেকবার রিপিট করি, আচ্ছা যেহেতু সবগুলাই দুইবার করে রিপিট করছে। দেখো এখানে তোমাকে কি বলছে, a প্লাস বি সমান π/4 দেওয়া ছিল। সো তুমি তো দুইটা আননোন ধরে নিতে পারবা না, একটা ধরতে পারবা। আমি বলছিলাম আননোন তুমি একটা ধরতে পারবা, এটা কিন্তু তোমার 45 দেওয়াই আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তারপরে এখানে বি এর ভ্যালু বা এর ভ্যালু তুমি যেটাই ধরো, কারণ একটা তুমি যদি 0.2 ধরো, আরেকটার ভ্যালু তো তুমি বের করতে পারবা। আমি এটা জাস্ট বললাম আর কি, যে বি এর ভ্যালুটা আমি কি ধরে নিলাম, 0.2 ধরে নিলাম বি এর ভ্যালুটা। তাহলে দেখো ব্যাপারটা কি হয়, বি এর ভ্যালু ধরে নিলাম 0.2। এখন দেখো তুমি এই 45ও জানো, তুমি বি এর ভ্যালু জানো, এটা তুমি ধরো 45, এটা 0.2, তুমি এর মান ইজিলি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এর মানটা তুমি ইজিলি বের করতে পারবা কিভাবে, কারণ দেখো আমি এটা এখানে লিখি তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। এর ভ্যালু তুমি কি জানো না, বি এর ভ্যালু তো আমরা 0.2 ধরে নিছি, আর এই পাঁচটা তো তোমার দেওয়াই ছিল 45, তো তুমি এর মানটা তো ইজিলি বের করতে পারো। 45 থেকে 0.2 গেলে আর কত থাকে, 44.8 এটা থাকতেছে। এখন তুমি এর মানও জানো, তুমি বি এর মানও জানো, আর এটা তো তোমার এখন কাজে লাগতেছে না। মেইনলি দরকার কি দেখো, তোমার কিন্তু 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এর ভ্যালু বের করা দরকার। সো তোমার এর মান দরকার আর বি এর মান দরকার। এর মানও তুমি জানো, এখন বি এর মানও তুমি জানো, সো তুমি এটা ইজিলি করতে পারবা। এই যে দেখো এটা বি এর মান, বি এর মান তো আমরা ধরে নিয়েছিলাম। তার মানে আমরা জাস্ট ক্যালকুলেটরে সিম্পলি কি করব, এখান থেকে দেখো 1 প্লাস tan a, 1 প্লাস tan a লিখবো, এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। 1 প্লাস tan a লেখা কমপ্লিট, এটা নিয়ে আর কোনো ভেজাল নেই। এরপর ইন্টু 1 প্লাস tan b, 1 প্লাস tan b লিখলাম। এখন তোমাকে এর মান জানতে চাচ্ছে, ঠিক আছে, এটা তো আমি করছি যেহেতু এটাতে থাকবে। সো এর মান জানতে চাচ্ছে, এর মান কত বসাবো, এই যে 44.8 বসাচ্ছি, কারণ এটা তো আমরা ক্যালকুলেশন করে বের করে নিচ্ছি। আর বি এর ভ্যালুটা 0.2, সো 0.2 যখন বসাচ্ছি দেখো সিম্পলি এই দুইটা গুণ করলে কত আসে, 2, সো আনসার 2। আর এটা কেন হয়েছে আমি তোমাকে দেখাই, কারণ 44.8 আর 0.2 যোগ করলে কিন্তু 45ই আসে। সো আমরা এটা একটু টেকনিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করে নিলাম, যাতে একটাকে 45 ধর, 45 তো এটা আছে, আর এটা হচ্ছে বি এর ভ্যালু যদি আমরা 0.2 ধরি, তার মানে আমরা এর ভ্যালু অটোমেটিক কি পাবো, আমরা পেয়ে যাচ্ছি।
পাইয়ের মান যখন 180 হবে, পাইয়ের মান 180 হবে আর কখন 3.1416 হবে? হ্যাঁ, ভালো কোশ্চেন। আমরা ত্রিকোণমিতিতে সব জায়গায় পাইয়ের ভ্যালু 180 বসাবো, কারণ এটা মনে রাখবো যে ত্রিকোণমিতিতে আমরা কোয়াড্রেন্ট হিসাব করি, ঠিক আছে? সো পাই মানে হচ্ছে কত, এই যে আমরা যখন লিখি কোয়াড্রেন্টে π/2 লিখি, এটাকে যখন আমরা পাই লিখি, সো তখন আমরা এই পাই মানে কত বুঝাই? 180, মানে এক সরল কোণ। আর ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা সবগুলা পাইয়ের ভ্যালু 3.1416 বসাবো, ঠিক আছে? ওগুলো নিয়ে আমি আরো ডিটেলসে বলবো সবগুলো, ঠিক আছে? তাহলে আপাতত এখন আমি যেটা পড়াচ্ছি ক্লাস্টার 1-এ আমাদের এখানে যে তিনটা ম্যাথ আছে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ধরো তোমার লাগলো 7 থেকে 8 সেকেন্ড, এটা 7 থেকে 8 সেকেন্ড, এটা 7 থেকে 8 সেকেন্ড। যেটা তোমার লাগার কথা পরীক্ষাতে 3 মিনিট, সেটা তুমি এটা 30 সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারতেছো, ঠিক আছে? দ্যাটস দ্য ফ্যাক্ট। আমি এখানে যেটা বললাম সেটা সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানো। ফুল ক্লাস্টার 1, এখানের মধ্যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে নাকি? ক্লিয়ার ব্যাপারটা সবার? একটু জানাও দ্রুত। আমি আরেকটাতে যাচ্ছি। আজকে যেহেতু আমাদের ফার্স্ট লাইভ, আজকেরটা বেশি এক্সটেন্ড করবো না। আজকে হচ্ছে আমি আরেকটা ক্লাস্টারের ম্যাথ করাবো। ওকে, লাম্পস টাচ অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ক্লিয়ার শ্যাম্পু, মুনিয়া ক্লিয়ার, তারপর হচ্ছে তানজিম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস্টার 1-এর ঝামেলাটা কমপ্লিট। আর আমি কিন্তু এগুলা এমসিকিউ পড়াচ্ছি, কিন্তু এগুলা আমি রিটেনেরও ক্লাস নেব। রিটেনগুলো হচ্ছে সরাসরি আমি অলরেডি বলে দিছি যে কিভাবে আমরা ইয়ে করলাম, ঠিক আছে? রিটেনে কিভাবে ক্লাস নিব, ওগুলো হচ্ছে সরাসরি ডিজিটাল কন্টেন্টে ক্লাস হবে, ঠিক আছে? সো এরপরে আমরা ক্লাস্টার 2-তে চলে আসি, ঠিক আছে? ক্লাস্টার 2, ওই যে একজন কোশ্চেন করছিল যে এটার ব্যাপারে। এখন দেখো এই ম্যাথটা কেমন, a + b + c = π/2। একটু মিলাও তো, এটা আমি আলাদা করে কেন ভাগ করছি? এখানে কয়টা ছিল? দুইটা। একটার ভ্যালু আমরা 0.2 যদি ধরতাম, আরেকটার ভ্যালু অটোমেটিক চলে আসতো। কিন্তু তুমি এখানে কি দুইটা ভ্যালু আননোন ধরবা? না, সেটা তো পারবা না। একটা ভ্যালু যদি আননোন ধরো, দুইটার ভ্যালু তো বের করতে পারবা না। আমাদের মেইন দরকার কি? মেইন প্রশ্ন হচ্ছে এটার মান কত? cos স্কয়ার a + cos স্কয়ার b - cos স্কয়ার c - 2 cos a * cos b * sin c। এটার ভ্যালু তোমার জানা দরকার, ঠিক আছে? এটার ভ্যালুটা তোমার জানা দরকার। আর এটার ভ্যালু জানা দরকার বলতে এটার ভ্যালুটা তো আনসারই আসবে। তো এখন ব্যাপারটা দেখো কি দাঁড়ায়, a + b + c = π/2। π/2 মানে কত? এই জায়গাটাতে আমরা আগে আসি। π/2 মানে হচ্ছে কত? 90। এখন তুমি a b c এর মান জানো না, ওটা জানি না আমরা, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? সো একটা কাজ করো, ক্যালকুলেটর নিয়ে নাও। দেখো কি করব, এখানে যা আছে যেটা বের করতে হবে ওটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব। সো কজে কিভাবে ইনপুট দিবা? কজ লিখবা, এ লিখবা, স্কয়ার দিবা। কজ স্কয়ারে আমাদের ইনপুট দেওয়া কমপ্লিট। আজকে আমি এটা পড়াচ্ছি ফার্স্ট পেপারের, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে ত্রিকোণমিতিটা, ঠিক আছে? ত্রিকোণমিতির মধ্যে আমাদের একদম হায়ার লেভেলে পড়াটা আজকে পড়ে দিচ্ছি। সহজগুলো কিন্তু আজকে পড়াচ্ছি না, ঠিক আছে? সহজগুলো আমরা একটু পরে পড়বো, একটু পরে বলতে হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। ওকে ফাইন। cos স্কয়ার a, এই যে cos, এই যে cos স্কয়ার a যেটা ছিল সেটা আমরা এখানে ইনপুট দিলাম। পরেরটা দেখো cos স্কয়ার b, cos b লিখে আমরা এটার সাথে স্কয়ার দিলাম। এরপর হচ্ছে কি মাইনাস cos স্কয়ার c। এখানে কিন্তু প্লাস মাইনাসে ভুল করা যাবে না পরীক্ষার খাতায়, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা। সো আমরা এখানে ইনপুট দিব cos c দিয়ে স্কয়ার, cos স্কয়ার c দিলাম। এরপর মাইনাস 2 cos a cos b sin c। সো আমরা মাইনাস দিব 2 cos a cos b, তারপর হচ্ছে কত? sin c, sin c। এবার আমরা একটু চেক করে দেখি সবকিছু ঠিক আছে কিনা। cos স্কয়ার a আমরা এটা লিখলাম, ফাইন। এরপর এটা হচ্ছে cos স্কয়ার b, এটাও লিখলাম, খুব ভালো কথা। এরপর হচ্ছে cos স্কয়ার c, মাইনাস ছিল কিন্তু আগে। তারপর হচ্ছে মাইনাস 2 cos a cos b sin c, ঠিক আছে? সো এটা আমাদের কিন্তু প্রশ্নটা আমরা ইনপুট দিলাম, কিন্তু আমরা যে এখানে abc লিখলাম, abc এর মান কিন্তু আমরা জানি না। যদি abc এর মান দেওয়া থাকতো আমরা খুব পড়তাম পরীক্ষার হলে, ঠিক আছে? ইজিলি দাগাই ফেলতে পারতাম সবকিছু। কিন্তু এখন আমরা তিনটা আননোন জানি না, এও জানি না, বিও জানি না, সিও জানি না। কি করব? দেখো হিন্টস দেওয়া কি, a + b + c = কত? 90 মিলাইতে হবে। আগেরগুলা কি ছিল? আগেরটা আগের ব্যাপার, আগেরটার দিকে আর দেখার দরকার নেই। তার মানে আমাদের এমন তিনটা সংখ্যা নিতে হবে যে তিনটা যোগ করলে 90 আসে। সাপোজ তুমি ধরে নাও 30 30 30, কত হলো?
30 30 60 আর এই 30 হচ্ছে কত 90। তার মানে আমরা এর মান যদি 30 ধরি, বি এর মান যদি 30 ধরি, সি এর মান যদি 30 ধরি, আমাদের কিন্তু আনসার চলে আসতেছে, ঠিক আছে, 90 কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এই যে এখানে এবিসি ছিল, এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, সিম্পলি 30 বসে দিব, আমাদের কন্ডিশন ফিল আপ। এর মান 30, বি এর মান 30, সি এর মান 30। এই যে দেখো কি আসে, অশ্বডিম্ব 0, দেখো 3210। আর যারা ম্যাথগুলো করে আসছো তারা দেখবা এই ম্যাথগুলো কিন্তু সলভ করতে আমাদের ওই যে 7.6 অধ্যায়ের এগুলো কিন্তু অনেক বিশাল ব্যাপার, 15-16 লাইন লাগে, ঠিক আছে, এটাতে তোমার 10 সেকেন্ডও লাগবে না। আজকে কিন্তু আমরা ত্রিকোণমিতির একদম হায়ার লেভেলের এমসিকিউ গুলো পড়ে ফেলতেছি, ঠিক আছে। এরপরের ক্লাসগুলোতে আমরা ছোটখাটো এমসিকিউ পড়বো, আর আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রিটার্নের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। ওকে, আরেকবার দেখাই, ঠিক আছে। আমাদের এটা ইনপুট করা দরকার, এটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছি। সিম্পলি কজ এ লিখে স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস কজ বি লিখে স্কোয়ার, তারপর হচ্ছে কজ সি লিখে স্কোয়ার, তারপর হচ্ছে -2 কজ এ কজ বি ওভার এক্সাইটমেন্টে, এটা কিন্তু পরীক্ষাতে কজ বসে দেওয়া না, এটা কিন্তু সাইন, তারপর হচ্ছে সাইন সি। সো আমাদের ভ্যালু বসাইতে হবে, এবিসি এর ভ্যালু আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে 3টা যোগ করলে 90 হবে। সো আমরা 30 30 30 বসে দিচ্ছি। এখন তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে, যদি এটা π/2 না থেকে পাই থাকতো তখন কি হইতো, a + b + c সমান যদি পাই থাকতো তখন কি হইতো, তখন সিম্পলি এটা পাই মানে কত 180, তার মানে আমরা এখান থেকে বসাইতাম 60 60 120 আবার 60, ঠিক আছে। সো এ এর ভ্যালু 60, বি এর ভ্যালু 60, সি এর ভ্যালু 60 বসিয়ে দিলে আমাদের কিন্তু কি মিলে যাচ্ছিল। সো এই জিনিসটা আমরা ফিল আপ করে এখন আমরা কি করব, এর ভ্যালু জানতে চাচ্ছি, এটা আগের ম্যাথ করছি এই জন্য এখানে সেভ করা থাকবে অটোমেটিক। তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি 30 বসাবো, বি এর ভ্যালু ক্যালক বাটনে গিয়ে আর কি, তারপর এখানে সি এর ভ্যালু জানতে চাচ্ছি 30। সো আমাদের ফাইনাল আনসার চলে আসতেছে কত 0। এটা নিয়ে আমাদের কোনো আর পেন না লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, আমার ক্লাস সবগুলো গ্রুপে থাকবে, এগুলো ডিলিট করবো না, ঠিক আছে। সো তোমরা চাইলে একবার না যতবার ইচ্ছা 100 বার দেখতে ইচ্ছা হলে 100 বার দেখতে পারবো, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে কিছু সতর্কতা দিই, এই জিনিসগুলো যেমন সহজ তেমন ভুলে যাওয়ার পসিবিলিটিটাও কিন্তু একটু বেশি। সো এই জিনিসগুলা একটু প্র্যাকটিসের মধ্যে রাখবা, ঠিক আছে। তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে না, তুমি হচ্ছে যে এটা সপ্তাহে একবার হচ্ছে তুমি জিনিসগুলো প্র্যাকটিসে নিয়ে আসো, তাহলে দেখবা যে এমসিকিউ চোখের পলকে এক্সামে মিলাই ফেলতে পারবা, ঠিক আছে। সো আমাদের এখান থেকে কি হলো পুরো ব্যাপারটা, আমরা আজকে 2টা নিয়মের অঙ্ক করলাম, আর এগুলো হচ্ছে বলতে পারো ত্রিকোণমিতির মধ্যে একটু টাফ লেভেলের অঙ্ক করছি আমরা, আর বাকি যেগুলো আছে আমরা ওগুলা খুব ইজির মধ্যে করে ফেলতে পারবো। আর এটার মধ্যে বলতে পারো আমাদের ত্রিকোণমিতির এমসিকিউ 40% শেষ, একটু ট্রাই করে দেখি আজকে। আর আমি আরেকটা কাজ করব যে এগুলোর সাথে হচ্ছে আমাদের বিগত বছরের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে ওগুলা কিভাবে আমরা সলভ করতে পারি ওই জিনিসগুলো আমি শিখাবো, ঠিক আছে। আমি যে নিয়মে দেখাচ্ছি সেটাতে। এটার জন্য কি আমাদের কোনো খাতা কলম না লাগবে? লাগবে না। আমাদের কি কোনো কিছু এখান থেকে মুখস্থ রাখা লাগবে? লাগবে না। এখানে কি আমি কোনো জায়গায় কোনো সূত্র ইউজ করছি? না, করি নাই। কি করলাম, জাস্ট সিম্পলি এটা আমি ইউজ করলাম, ঠিক আছে। এখন অনেকে বলবা যে কি তার মানে যে কোনো মান নেওয়া যাবে, জাস্ট এটা ওটা না নেওয়াটাই ভালো, ঠিক আছে। ওটা তুমি দেখবা যে যে কোনো মান, ঠিক আছে, যে কোনো মান দিলে তুমি দেখবা যে -0 আসবে বা +0 আসবে, কিন্তু তুমি এক্স্যাক্টলি আনসারগুলো পাইতে চাইলে একদম ইকুয়াল মানগুলো ধরবা, কারণ তোমার এই জায়গার মধ্যে এর ভ্যালু যতটুকু, বি এর মূল্যটাও ততটুকু, সি এর মূল্যটাও ততটুকু। পরেরটার আনসার কত আসছে, এটার আনসার তো 0 আসছে। সেক আর কট নিয়ে বলবো। আচ্ছা, এখানে যদি আমাদের কজ আছে না, কজের জায়গায় যদি আমাদের সেক থাকতো তাহলে কি হতো, সিম্পল, একদম সিম্পল ব্যাপার। কারণ আমরা জানি কি, দেখো এটা একজন কোশ্চেন করছো, সো কজ এর ব্যাপারটা আমরা যদি এভাবে লিখতাম, কজ এ মানে হচ্ছে 1/sec a, ঠিক আছে। তো এটার মানে কি, দেখো আমরা যখন এটা ইনপুট দিব কি করব, 1/cos দিলেই তো কি হয়ে যাচ্ছে, দেখো তার মানে এটার উল্টাটা দেখো, আমরা যদি এভাবে করি তো সেক মানে হচ্ছে কত, 1/cos। এটা আমি একই জিনিস দুইবার লিখলাম আর কি, ঠিক আছে। তার মানে দেখো 1/cos a স্কোয়ার দিবা, সিম্পলি তোমার যদি এখানে সেক স্কোয়ার এ থাকতো, এটা দিয়ে তুমি কি করতেছো, দেখো এটা দিয়ে তোমার বুঝাচ্ছে কি, তুমি 1/cos এ ইনপুট দিচ্ছ মানে কত কি, তুমি অ্যাকচুয়ালি সেক এ এখানে ইনপুট দিচ্ছ। যেহেতু আমাদের ক্যালকুলেটরে শুধু সাইন কস ট্যান আছে, বাকিগুলো বিপরীতটা আমরা ইউজ করবো, যেমন সাইনের বিপরীতটা হচ্ছে 1/cosec, কজের বিপরীত হচ্ছে 1/sec, তারপর ট্যানের বিপরীত হচ্ছে কি 1/cot। ওগুলো নিয়ে টেনশন করা লাগবে না। ওকে, জান্নাতুল মাওয়া তানজিম, ক্লিয়ার ব্যাপারটা? প্রত্যেক চ্যাপ্টারের এমসিকিউ করবেন। হ্যাঁ, আমার আপাতত ভার্সিটি বন্ধ আছে, তো আমি আগামী 1 মাস গ্রুপে খুব ভালো মতো ক্লাস নেব ইনশাল্লাহ।
আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন অনেকের কোশ্চেন থাকবে, যারা এইচএসসিতে আসো, থাকাটা স্বাভাবিক। তো কি কোশ্চেন থাকবে সেটা আমি বলি। কোশ্চেনটা থাকবে যে ভাই আমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না এক্সামে, ঠিক আছে? এই অ্যাডমিশন টেস্টে তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, তাহলে আমরা এগুলো শিখে কী লাভ হচ্ছে? আরে তুমি আগে তোমার এইচএসসিটা ভালোভাবে কমপ্লিট করো না। তুমি যদি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এমসিকিউতে 2 পেপার মিলায় 50 পাও, ঠিক আছে? আর অনেক কলেজ থেকে তো প্র্যাকটিক্যালে 25-25 দেয়, 2 পেপার মিলায় 50 পাও, তোমার কিন্তু 100 মার্ক এখানে। আবার প্রবলেম দিচ্ছে। 100 মার্ক এখানে, ঠিক আছে? 50-50 মিলে তোমার কিন্তু 100 মার্ক এখানে তুমি পেয়ে যাচ্ছ। তোমার এ প্লাস পাইতে আর কত লাগে দেখো তো? এ প্লাস পাইতে আর মাত্র তুমি যদি 60 পাও, 60 কত? 2 পেপার মিলে রিটেনে তুমি বুঝি 60 পাবা না 2 বছর ম্যাথ করে, ঠিক আছে? আর আমি স্টুডেন্টদের যে চ্যাপ্টারগুলোতে একটু বেশি প্রবলেম থাকে ওই চ্যাপ্টারগুলো একটু ফোকাস দিচ্ছি বলতে কোনগুলো আমি বলে দিই তোমাকে চ্যাপ্টার। ফার্স্টে হচ্ছে ত্রিকোণমিতি, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন। আর আমি তোমাকে ম্যাথটা এমনভাবে করাবো যাতে তুমি এক্সামে সরাসরি কমন পাও সব কিছু, ঠিক আছে? ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ত্রিকোণমিতিটা ফার্স্টে করাচ্ছি এই কারণে, কারণ যারা পড়ে আসছো তারা অলরেডি জানো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার জন্য কিন্তু তোমার ত্রিকোণমিতি লাগতেছে, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, সেগুলো আমরা এগুলোর চেয়ে আরও সহজ নিয়মে করে ফেলতে পারবো, ঠিক আছে? আর আমি রিটেনটা কাভার করে দিব যাতে তোমার রিটেন নিয়ে কোনো প্রবলেম থাকে না। এখন আরও একটা জিনিস বলে রাখি যে এখন আমি তোমাকে কিন্তু চাইলে শর্টকাট পড়াইতে পারতাম, ঠিক আছে? এই যে ধরো এটা তো এই প্রশ্ন এরকম থাকলে তুমি ওই শর্টকাট দিবা, এটা দিলে তুমি ওই শর্টকাট দিবা। ওই মেথডে কেন যাচ্ছি না আমি, ঠিক আছে? ওই মেথডে যাচ্ছি না কারণ তুমি কিন্তু সৃজনশীল পরীক্ষা দিচ্ছ। সো তুমি যখন সৃজনশীল পরীক্ষা দিতে যাবা তোমার কিন্তু শর্টকাটটাই মাথায় ঘুরবে। তুমি কিন্তু এই যে ম্যাথটা যে একটা সলভ করার যে লং প্রসেসটা ওটা তুমি টোটালি ভুলে যাবা, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি তোমাকে এমনভাবে শিখাচ্ছি যাতে তোমার কোনো খাতা কলম কিছু না লাগে, তুমি একদম ইজিলি রিল্যাক্স সব এমসিকিউ যাই থাকুক সব সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? এমসিকিউ এর ফুল ফর্ম কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, মানে বহু নির্বাচনী। ক্লাস কোন কোন দিন থাকবে? যেহেতু আমার এখন একটু বন্ধ আছে, আমি চাচ্ছি যে সপ্তাহে 3 দিন করে ক্লাস নিতে, ঠিক আছে? এর মধ্যে শুক্রবার দিনটা একদিন রাখবো, ওটা আমার প্ল্যানিং আছে। আর বাকিগুলো আমি আজকের মধ্যে বসে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। সো আমি ম্যাথ করাচ্ছি, এগুলো হচ্ছে চাইলে নোট করতে পারো, নোট করে গ্রুপে পোস্ট করতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ও আমি তো এটা হচ্ছে তোমাকে জাস্ট বলে দিলাম, তুমি চাইলে এটা হচ্ছে তুমি একদম স্টেপগুলো সহ লিখে গ্রুপে পোস্ট করতে পারো, ঠিক আছে? যারা পসিবল। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইয়া করবা, আমি যখন রিটেনের ম্যাথগুলো করাবো মাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, আমি রিটেনের যতগুলো ম্যাথ করাবো এটা প্রত্যেকের জন্য মাস্ট। সো রিটেনের ম্যাথগুলো যখন করাবো ওই ম্যাথগুলো সেদিনের মধ্যে নোট করে গ্রুপে পোস্ট করবা, মানে অন্য আরেকটা ক্লাসের আগে। যেমন ধরো আমি সাপোজ শনিবার ক্লাস নিলাম, পরবর্তী ক্লাস নিব ধরো সোমবার, ঠিক আছে? সোমবার যখন ক্লাস নিব এই সোমবারের ক্লাস টাইমের আগে গ্রুপে পোস্ট করে ফেলবা, ঠিক আছে? আর গ্রুপে সবার জন্য পোস্ট করা উন্মুক্ত করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে আজকের ক্লাস সবার বুঝছো আশা করি, ঠিক আছে? জাস্ট আমরা আজকে এই দুইটা জিনিসই পড়লাম, ক্লাস্টার 1 আর ক্লাস্টার 2। পসিবল হলে গ্রুপে আপলোড করে দিও, মানে লেখা শেষ হলে তুমি ছবি তুলে আপলোড করে দিও। এটা হলে তোমার কী লাভ হবে? এটা তুমি জিনিসটা আরও লং টাইম মনে রাখতে পারবা। কারণ একটা জিনিস যখন তুমি পড়বা তার চেয়ে বেশি যখন শিখাবা কাউকে, ওই জিনিসটা তোমার অনেক বেশি মনে থাকে। আমি ইন্টারে যখন ছিলাম আমার পড়তাম, যা পড়তাম আমি আমার ফ্রেন্ডগুলোকে পড়াইতাম। পড়াইতাম বলতে ওরা আমার কাছে আসতো, ওদেরকে আমি বসে বসে বুঝাইতাম, এটা এখনও করি। সো বুঝাইলে একটা জিনিস কি, ওই জিনিসটা সহজে মাথা থেকে যায় না। তুমি একটা পরে 10 বার পড়ো আর এর রিপ্লেসমেন্টে তুমি একবার বুঝাও। কারণ একজনকে তুমি যখন বুঝাইতে যাবা তোমার সেম এজের, তুমি দেখবা যে সে তোমাকে একটা কোশ্চেন করলো, তুমি কোশ্চেনটা নিয়ে একটু ভাববা যে আসলে তো এটার আনসার কী হবে। সো ওই কোশ্চেনগুলোই দেখবা যে তোমার আরও ব্যাপারটা সম্পর্কে ডিপলি জানার ইচ্ছে থাকবে, ঠিক আছে? সো আমি আজকের ক্লাস আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত থাকুক, আর আমি লাইভটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।
আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের একটা ইন্ট্রোডিউস পার্ট করি, যেটা গতদিন লাইভে করা হয় নাই। একটু কষ্ট করে আমাকে জানাও যে তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করতেছো, ঠিক আছে? আমাকে একটু সেটা জানাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করতেছো, কোন জেলা থেকে, সেটা আমাকে একটু কষ্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও কষ্ট করে তোমার ফ্রেন্ডদের সাথে। আর তোমাদের ফ্রেন্ড যাদের এইচএসসি ম্যাথ আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন দাও। আর আচ্ছা, আরেকটা জিনিস, ওটা করো, এরপর বলতেছি। আচ্ছা, জাস্ট 2টা মিনিট, শুরু করতেছি এর মধ্যে আমি। আচ্ছা আচ্ছা, লেখাগুলো ক্লিয়ার আমাদের এখানে যেগুলো আছে? আমি দাঁড়াও তোমাদের কমেন্টগুলো পড়ে দেখি। লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে? আমি পাশে আরেকটা ডিভাইস রাখছি যদিও। আমরা গতদিন হচ্ছে ত্রিকোণমিতি যেটা পড়তেছিলাম সেটার ক্লাস্টার 1 আর ক্লাস্টার 2 কমপ্লিট করছিলাম, ঠিক আছে? আজকে আমরা ক্লাস্টার 3 থেকে শুরু করব, ক্লাস্টার 3 আর ক্লাস্টার 4 পড়ব। আর স্পেশালি একটা জিনিস দেখাবো, যে আমাদের যে ত্রিকোণমিতির অনেক বড় বড় চার্ট থাকে, ওগুলা সলভ করার সময় দেখা যায় যে অনেক প্রবলেম হয়ে যায়। ওই বড় বড় যে চার্টগুলো, মানগুলো আমরা মনে রাখতে পারি না। ওই জিনিসটা আমরা ওইখান থেকে আজকে ক্যালকুলেটরে কীভাবে বের করা যায় সেটা আমরা শিখব। আচ্ছা, কমেন্ট তো অনেক উপরে চলে গেছে। আচ্ছা, সোহেল রানা চিটাগং থেকে, আমিও চিটাগংয়ে। আইনুন নিশাত নারায়ণগঞ্জ। শাহিনা ইয়াসমিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আইডির নামের মধ্যে যেভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে রাখছো, এটা পড়তে অনেক অসুবিধা। আচ্ছা, জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, চিটাগং। তারপর হচ্ছে, আচ্ছা ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে ফেলি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি দুইটা জিনিস বলে রাখি। ফার্স্ট অফ অল, আমাদের দেখা যায় যে এইচএসসি ম্যাথ নিয়ে অনেকের অনেক বিশাল ধরনের ভয় থাকে। এই ভয়গুলা ক্রিয়েট হয় কেন, এই জিনিসটা আমি ফার্স্টে বলি। যেমন যেমন আমাদের এইচএসসিতে একটা কিন্তু লিমিটেড সিলেবাস করা আছে বোর্ডের থেকে। হ্যাঁ, এই একটা সিলেবাসে বা এই টপিক থেকে, আচ্ছা সাউন্ড কম আসতেছে, এই সিলেবাস থেকে বা এই একটা টপিক থেকে আমাদের কি আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখা যায় যে, যেমন ধরো ধরো আমি পড়াচ্ছি তোমাদেরকে আজকে, ঠিক আছে? আমার পেনগুলো কোথায়? আচ্ছা হ্যাঁ, ধরো আমি পড়াচ্ছি তোমাদেরকে, পড়ানোর সময় আমি কি করলাম, তোমাদেরকে এইচএসসি সিলেবাসের সাথে ধরো ভার্সিটি লেভেলের কিছু পড়াই দিলাম এক্সট্রা করে, ঠিক আছে? ভার্সিটি অ্যাডমিশনের পড়া না, কিন্তু ভার্সিটি লেভেলের পড়া। ভার্সিটি লেভেলের পড়া বলতে যেমন ধরো এই যে ম্যাট্রিক্স একটা চ্যাপ্টার, তোমাদের অনেক সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে? কিন্তু এই ম্যাট্রিক্সের লিমিটেশন তো এখানে শেষ না, তাই না? ম্যাট্রিক্সের লিমিটেশনটা কিন্তু এখানে শেষ না। ধরো এই যে আমাদের ভার্সিটিতে ম্যাট্রিক্স একটা আমরা
সাবজেক্টের একটা পার্টি পড়ছি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখন আমি যদি তোমাকে এই ম্যাট্রিক্সের মধ্যে জাস্ট আমাদের ভার্সিটি লেভেলে যেগুলো আমরা পড়ে আসছি কিছু জিনিস এক্সট্রা পড়াই, কি মনে হবে তোমার কাছে? তোমার ফ্রেন্ড তোমার খাতা দেখবে, নোট খাতা দেখে মনে হবে কি আচ্ছা এগুলো কে পড়াইছে, এই জিনিসগুলো কে পড়াইছে। তো যখন বলবা যে আলভি ভাইয়া পড়াইছে, তো তখন তোমার ফ্রেন্ড যে রিপ্লাইটা দিবে তখন বলবে যে আচ্ছা উনি মনে হয় অনেক ভালো পড়ায়, তো আমরা যাই ওনার কাছে ক্লাস করি। সো এই জিনিসটা হচ্ছে করা যাবে না। ফার্স্ট অফ অল তোমার এইচএসসির যে সিলেবাসটা সেটা তোমার জানতে হবে, কারণ এইচএসসি সিলেবাস তুমি জানবা কীভাবে? যে বইটা ফলো করতেছো সিম্পলি ওই বইটাতে চলে যাবা, দেখবা বইয়ের কয়েকটা পেজ উল্টাইলে সিলেবাস বা পাঠ্যসূচি লেখা আছে, ওইটাই হচ্ছে তোমার মেইন সিলেবাসটা, ঠিক আছে। আমি নিজেও চাইলে পড়াতে পারতাম, সমস্যা ছিল না, কারণ আমাদের তো এগুলো নিয়ে অনেক হায়ার লেভেলের পড়ালেখা হয়। তো কিন্তু আমি ওই দিকে যাবো না, তোমাদের এইচএসসি লেভেল প্লাস যেটা দিয়ে তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টও সাকসেসফুলি কাভার করে আসতে পারবা সেইগুলো আমি এখানে পড়াবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেগুলো পড়াচ্ছি এগুলো একটু কষ্ট করে নোট করে ফেলবা, আর নোট করার পর যে পোস্ট করবা গ্রুপে ওইটার আমি একটা রুলস দিয়ে দিব আজকে, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি, ঠিক আছে। সবাই ক্যালকুলেটর নিয়ে আসো, আমাদের এটা শেষ। আজকে আমরা ক্লাস্টার 3 শুরু করব। ক্লাস্টার 3 লেখা ক্লিয়ার আমাদের এখানে? ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু? দুইজন একটু কষ্ট করে আমাকে কনফার্ম করো, আমি এরপর শুরু করতেছি আর কি। ক্যালকুলেটরে যে লেখাগুলো আছে এগুলো সব ক্লিয়ার কিনা? আচ্ছা ওকে ফাইন। তো প্রথমে এই ম্যাথটা তোমার কাছে দেখে মনে হবে যে আল্লাহ এটা তো অনেক সহজ অঙ্ক, এই অঙ্ক আমি করাচ্ছি। হ্যাঁ এটা করাচ্ছি, কারণ যে সহজ নিয়মটা তুমি জানো এটার চেয়ে অনেক সহজ নিয়মে আমরা সেটা সলভ করতে পারি। এটা সাধারণত যখন পরীক্ষাতে আসে আমরা এটা সলভ করি কিভাবে? ফার্স্টে ধরো আমরা সলভ করি এইভাবে, ধরো আমাদের এই যে এখানের মধ্যে একটা কি দেওয়া, আমরা একটা চিত্র এঁকে ফেলি। ফার্স্টে চিত্র এঁকে আমরা এখান থেকে কোণের মানটা বসাই। কোণের মানটাকে ধরো আমি এখান থেকে থিটা ধরে নিলাম, কারণ আমাদের এখানে থিটা দেওয়া ছিল। তো এই যে কোণের মানটা বসানোর পরে এরপর আমরা জানি সাইন থিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো আমরা লম্ব বসালাম 5 আর অতিভুজ বসালাম 13। এভাবে আমরা সলভ করি। তারপর ধরো এখান থেকে আমাদের ভূমির যে ভ্যালুটা, ওই ভ্যালুটা আমরা এখান থেকে বের করে ফেলি। তো এটা বের করার পরে আমরা ওইভাবে সলভ করি। তো দেখা যায় যে ওটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, তাও এটার চেয়ে আমি একটা ইজিয়েস্ট মেথডে দেখাচ্ছি, ঠিক আছে। একটু জাস্ট এখানে কনসেন্ট্রেশন দাও। প্রশ্নে আমাদের কি দেওয়া আছে এই জিনিসটা একটু খেয়াল করো। সাইন থিটার সমান 5/13 হলে ট্যান থিটার সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমি একটা ফরম্যাট দেখাচ্ছি, এই নিয়মে যতগুলো আছে তুমি ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। দেখো আমি তোমাকে একদম কি জিনিসগুলো দেখাই দিচ্ছি, মানে যেগুলো আচ্ছা আমার ক্যালকুলেটর কত এমএস এর, এটা 100 এমএস তুমি ক্যালকুলেটর ইউজ করা যায় যে কোনো ভার্সিটিতে ইউজ করতে পারবা, প্লাস তুমি কি বলা যায় এইচএসসিতে তো একদম খুব ভালোভাবে ইউজ করতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি তোমাকে যতগুলো শিখাবো এই একদম সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটরগুলোতে শিখাবো, যাতে তোমার এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম না হয়, ঠিক আছে। এটা দিয়ে তুমি মোটামুটি ম্যাথের মধ্যে একদম উড়াই ফেলতে পারবো। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে ফার্স্টে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। দেখো আমি এই জিনিসটা বলি, এই যে আমাদের ফার্স্টে যেটা দেওয়া ছিল প্রশ্নে সাইন থিটা সমান 5/13 দেওয়া ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু লিখি, এখানে লিখা লাগবে না কিন্তু আমি এটা জাস্ট লিখে দেখাচ্ছি তোমাদের বুঝের সুবিধার্থে। সাইন থিটা সমান 5/13। এখন দেখো আমাদের যেটা বের করতে হবে ট্যান থিটা সমান কত। আমরা যদি ট্যান, তো আমরা ক্যালকুলেটর প্রেস করলে তুলে ফেলতে পারতেছি ট্যান। এখানে যে থিটার ভ্যালুটা ছিল, এই থিটার ভ্যালুটা আমরা যদি জানতাম তাহলে আমাদের ম্যাথটা অনেক ইজি হয়ে যেত। কিন্তু থিটার ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারি কিভাবে? দেখো এই থিটাটাকে আমরা রেখে দিলাম, থিটাটাকে রেখে দিয়ে ধরো থিটাটাকে রেখে দিলাম, ওকে ফাইন, ইকুয়াল দিলাম। এরপরে দেখো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, এই যে সাইন ছিল এই সাইনটাকে আমরা অপর পাশে নিয়ে যাব। সাইন যদি অপর পাশে চলে যায় তাহলে সেটা কি হয়? সাইন ইনভার্স হয়, সাইন ইনভার্স হবে। আর এই যে 5/13 এটা আমাদের রয়ে গেল। এই জিনিসটা অনেকে হয়তো বা জানো না, যারা সেকেন্ড ইয়ারে তারা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ারলি জানার কথা। আর ফার্স্ট ইয়ারে যারা জানো না তাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি। ধরো সাইন এই পাশে আছে, সাইন গেলে সাইন ইনভার্স, কজ ওই পাশে গেলে কজ ইনভার্স হয়ে যাবে। তারপর ধরো তোমার এই পাশে কসেক আছে, কসেক ওই পাশে চলে গেলে কসেক ইনভার্স আকার হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করলাম, থিটার ভ্যালুটা বের করে নিলাম। থিটার মান কত? সাইন ইনভার্স 5/13। এটা তো তোমার লেখা লাগবে না, তুমি তো এই প্রশ্নের দিকে তাকাইলেই বুঝতেছো। কিভাবে বুঝতেছো? কারণ এটা তুমি দেখেই বুঝতেছো কি, থিটা যদি আমরা রেখে দিই আর তাহলে থিটার ভ্যালু কত হবে? সাইন অপর পাশে চলে গেল, সাইন ইনভার্স 5/13। এখন দেখো আমরা কিন্তু থিটার ভ্যালুটা পেয়ে গেছি, তাই না? থিটার ভ্যালুটা যেহেতু আমরা পেয়ে গেছি, এটা আমরা এই জায়গায় বসাতে পারি। এটার চেয়ে আরেকটা সহজ মেথড আছে, এবার এটা বলে।
দেখো ফার্স্টে কি করবা, ক্যালকুলেটরে আমি স্টোর করা শিখাচ্ছি। ক্যালকুলেটরে তুমি যে কোনো মান স্টোর করে রাখতে পারবা, পরবর্তীতে তোমার সেটা কাজে আসবে। স্টোর কিভাবে করবা, স্টোরকে যদি আরেকটু সহজভাবে বলি, স্টোরকে আরেকটু সহজভাবে বলে সেটা হচ্ছে সেভ। তুমি যে কোনো একটা মান ক্যালকুলেটরে কিভাবে সেভ করবা, আমরা এই জিনিসটা একটু দেখি। ফার্স্টে ক্যালকুলেটরটা নাও, তুমি দেখবা যে তোমার এখানে একটা বাটন দেওয়া আছে RCL, ঠিক আছে? এই বাটনটা আমি এখানে ড্র করি। RCL যে বাটনটা দেওয়া, RCL এর উপরে দেখবা, এটার উপরে একটা ছোট করে ইয়েলো কালারের কালি দিয়ে কি লেখা, STO। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ, ঠিক আছে? STO দেওয়া। STO মানে কি? STO এটার ফুল ফর্ম হচ্ছে স্টোর। সেভ যে কথা, স্টোরও সেম কথা। মানে আমরা সেটা কি করব, জমা রাখবো। তার মানে এটার মধ্যে আমরা যে কোনো মান জমা রাখতে পারি। কোথায় কোথায় জমা রাখবো? আমাদের এখানে জমা রাখার জন্য A আছে, B C D E F, তারপর এখান থেকে XYM অনেকগুলো ভ্যারিয়েবল আছে, যেগুলোর মধ্যে আমরা কি করতে পারবো, জমা রাখতে পারবো মানটাকে। শুধু এটা না, তুমি যে কোনো ভ্যালু সেটার মধ্যে সেভ করে রাখতে পারো। তো আমাদেরকে ফার্স্টে এটা করার জন্য আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে যে আমরা ভ্যালুগুলো কিভাবে সেভ করব। এটা সেভ করলে কিন্তু অনেক সুবিধা আছে। ধরো তুমি একটা ভ্যালু ভুলে গেলা পরীক্ষার হলে, ঠিক আছে? ধরো কোনো কিছুর একটা ভ্যালু, সেটার ভ্যালু হচ্ছে 25, তুমি এটা সেভ করে নিয়ে গেলা। তুমি যখন চেক করবা তোমার এখানে ভ্যালুটা দেখাবে এটা 25। তো তুমি যদি ভুলেও যাও, এখানে তোমার স্টোর করা ভ্যালুগুলো থেকে কাজে দিবে কিন্তু। আচ্ছা, তাহলে দেখো আমি আবার নকলের জন্য কাউকে ইন্সপায়ার করতেছি না, ঠিক আছে? এটা জাস্ট সেভ করা যায়, এই জিনিসটা বললাম। আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের যে কাজটা সেটা কি করতে হবে, এই থিটার ভ্যালুটা আমরা স্টোর করব। কিভাবে স্টোর করব? আর এই যে স্টোর করাটা শিখাচ্ছি, এটা তো আমার অন্যান্য চ্যাপ্টারের এমসিকিউ গুলা বা যখন রিটেনের ক্ষেত্রে বলবো সেগুলো তোমার জন্য কাজে দিবে। আর আমি এখানে মেইনলি ম্যাথ পড়াচ্ছি, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এইগুলার মধ্যে ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে, ম্যাথমেটিক্যাল পার্টের ক্যালকুলেশন, রিটেনের ক্ষেত্রে হোক, এমসিকিউর ক্ষেত্রে হোক, তারপরে ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে ওই যে আমাদের যে পরিমাণগত রসায়ন যেটা আছে, ওইখানে অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো আছে, দেখবা ওগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত চোখের পলকে সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? সো একটু এখানে কনসেন্ট্রেশন দাও। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন এটা ক্যালকুলেশন শুরু করি। দেখো এখানে আমরা থিটার ভ্যালুটা কি বসাবো, সাইন ইনভার্স 5/13। সাইন ইনভার্স কোত্থেকে বসাবো, এখানে তো তোমার সাইন আছে। দেখো একটু খেয়াল করলে দেখবা সাইনের উপরে তোমার হলুদ রঙের কালি দিয়ে সাইন ইনভার্স দেওয়া। আর আমি এটা গতদিন ক্লাসে বলে দিছিলাম যে যতগুলা হলুদ রঙের বাটন আছে ক্যালকুলেটরের সবগুলো তুমি শিফট দিয়ে তুলবা। সো শিফট দিয়ে তুমি যখন সাইন দিবা, এই যে দেখো উপরে যে লেখাটা সাইন ইনভার্স, সাইন ইনভার্স কিন্তু তোমার ক্যালকুলেটর স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে? তো সাইন ইনভার্স চলে আসছে। এখন দেখো আমাদের এখানে কি আছে, 5/13। একটা জিনিস মাথায় রাখবা, ক্যালকুলেটর ক্যালকুলেশনের সময় আমরা যতগুলা ফ্র্যাকশন তুলবো সবগুলা হচ্ছে কি আমরা ব্রেকেট ইউজ করবো। সো সাইন ইনভার্স দিয়ে ব্রেকেট দিবা, এই যে দেখো এখানে ব্রেকেট বাটন আছে, ওপেনিং ব্রেকেট, ক্লোজিং ব্রেকেট। সো 5/13 এটা আমরা লিখলাম। এরপর আমাদের ব্রেকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে? এই পর্যন্ত লিখো। তো এটা লেখার পরে আমাদের এখন কাজ হচ্ছে সেটাকে আমরা সেভ করব। কিভাবে সেভ করব দেখো, আমি তো এটা আগেই বলে দিছি যে এখান থেকে তুমি যতগুলা STO দেওয়া স্টোর, ঠিক আছে, যতগুলা তুমি স্টোর করবা, এটা দেওয়ার জন্য তোমাকে ফার্স্টে কি করতে হবে, স্টোর করার জন্য তুমি বুঝতেছো যে তোমাকে শিফট দিয়ে এই বাটনটা প্রেস করতেই হবে, ঠিক আছে? কারণ তাইলে আমরা যে কোনো জায়গায় স্টোর করতে পারবো। শিফট দিয়ে স্টোর করলাম, স্টোর করে যে কোনো একটা বাটনে আমরা এবার ক্লিক করব, যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে? যেহেতু আমার নামের প্রথম অক্ষর হচ্ছে A, সো আমি এতে স্টোর করি। দেখো এই যে এখানের মধ্যে A দেওয়া আছে, দেখো আমরা এতে স্টোর করলাম। সো এই যে সাইন ইনভার্স 5/13 এটার ইকুয়াল যে ভ্যালুটা, এটা কি হলো দেখো এখানে তোমাকে দেখাবে অ্যারো চিহ্ন দিয়ে এর মধ্যে স্টোর হয়ে গেছে। এই পর্যন্ত করতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর যদি কারো প্রবলেম হয় তাও বলো, আমি সেটা আবার রিপিট করব। মানে জাস্ট আমি থিটার ভ্যালুটা কিভাবে স্টোর করবো ওই জিনিসটা আমি দেখাইছি, ঠিক আছে? ওভারঅল লাস্টে আমি আরো একবার দেখাই দিব যে কিভাবে কি ক্যালকুলেশন করবো। এটা হচ্ছে তোমাকে ম্যাথের বাইরে একটা জিনিস শিখাচ্ছি। আচ্ছা, সেভের রুলসটা আরেকবার বলবো। হ্যাঁ ফাইন। দেখো আমরা কি করব, আমাদের এই যে সাইন ইনভার্স 5/13, শিফট দিয়ে সাইন দিব, সাইন ইনভার্স 5/13 আমাদের লেখা আছে। স্টোর করব কিভাবে দেখো, STO, সেটা হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। সো আমরা যখন এই স্টোর বাটনটা দিতে হবে, সো স্টোরটাকে ক্যালকুলেশন আনার জন্য আমরা কি করব, শিফট দিয়ে এই স্টোর বাটনটা প্রেস করব। এটা করার পর তুমি দেখবা স্ক্রিনের উপর কর্নারে STO লেখাটা কাজ করতেছে। সো তুমি যে কোনো একটা জায়গায়, আচ্ছা একটু ঝাপসা আসতেছে, আমি ঠিক করে দিই। আচ্ছা, যে কোনো একটা জায়গায় স্টোর করতে পারবা ABCDEFXYM যেটাতে ইচ্ছা। সো আমি প্রথমটাতেই চুজ করতেছি। সো আমরা কি করতে পারি, প্রথমটাতে চুজ করে দিলাম। এই যে দেখো এটা দিলে তোমার দেখবা কি এটা অটোমেটিক, এই যে চেক করার জন্য আমরা এখন দেখতেছি এটা এতে স্টোর হয়ে গেছে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা,
তাসনুভা শাওরিন, তারপর হচ্ছে শর্মিলা মৃধা, সুন্দর দুনিয়া। সুন্দর দুনিয়া তোমার অরিজিনাল নাম কি? আচ্ছা ঠিক আছে, যাদেরকে বললাম একটু প্রবলেম ছিল তারা দেখো এটা করতে পারছো কিনা। ঠিক আছে, আমরা কিন্তু এটা ম্যাথের বাইরের একটা পড়া করতেছি। এই জিনিসটা তোমার যে কোনো জায়গায় কাজে দিবে, যে কোনো ক্যালকুলেশনকে শর্ট করার জন্য কাজ করতে পারবা। আর আমি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে জন্য যেগুলো দেখাই দিব ওগুলো তুমি রিটেনে অ্যাপ্লাই করে আসতে পারবা। রিটেনে তোমার ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। তাহলে দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা এর মধ্যে স্টোর করে রাখছি। এখন যে স্টোর আছে সেটা আমি তোমাকে দেখাই, কিভাবে দেখাইতে পারি। দুইভাবে দেখানো যায়, দুইটাই আমি তোমাকে দেখাচ্ছি। ফার্স্টে দেখো, তুমি দেখতেছো কি এটা কি কালার, কালি দিয়ে দেওয়া, লাল রঙের কালি দিয়ে দেওয়া। আর আমি এটা গতদিনই বলে দিয়েছিলাম, আমরা যতগুলো ক্যালকুলেটরে লাল রঙের কালি দিয়ে তুলতে হবে সবগুলো আমরা কি দিয়ে তুলবো, আলফা দিয়ে তুলবো। তো তুমি চাইলে এটা করতে পারো, আলফা দিয়ে এ দিবা, দেন ইকুয়াল দিয়ে দেখো ওই যে আমাদের 22.6198 সামথিং এই যে ভ্যালুটা, এটা আমাদের স্টোর করা ছিল। ঠিক আছে, আবার তুমি আরো একভাবে চেক করতে পারো, এই যে আরসিএল বাটনটা দিয়ে, স্টোর বাটনটা দিয়ে তুমি এই যে এতে যে আমাদের সেভ করা ছিল এটা দিলেও হচ্ছে, যেটা তোমার ভালো লাগে। এটা কিন্তু ছিল আমাদের একদম অপশনাল একটা কাজ। ঠিক আছে, এটা আমাদের ম্যাথের মধ্যে কোনো কাজ না। সো এটা যে শিখাইলাম এখন আমাদের কি কাজে আসতেছে দেখো, এটা আমাদের দেখো কি কাজে আসে। তো এই যে সাইন ইনভার্স 5/13 এটা কিসের ভ্যালু ছিল, থিটার ভ্যালু না? তাহলে দেখো এটা আমাদের এর মধ্যে স্টোর করা আছে। দেন আমরা এখান থেকে কি বলতে পারতেছি, এই যে আমাদেরকে কি বের করতে হবে একটু দেখো তো, ট্যান থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো থিটাটা কি অ্যাকচুয়ালি দেখো তো, থিটার ভ্যালুটা কিন্তু আমরা স্টোর করে নিছি অলরেডি। এখন তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে ট্যান তুলবা আর এখান থেকে এ দিবা, ইকুয়াল দাও, দেখো কি আসছে 0.41 সামথিং। আর আমি গত ক্লাসেই দেখাই দিছিলাম কিভাবে ফ্র্যাকশনে নিতে হয়, শিফট দিয়ে ডিভাইসি বাটন, দেখো আনসার 5/12। তাহলে কি আমাদের কোনো চিত্র আঁকা লাগছে? চিত্র আঁকা লাগে নাই, কোনো সূত্র লাগে নাই, কিছু লাগে নাই। আমরা এটা কি জাস্ট ক্যালকুলেটর প্রেস করে চোখের পলকে সেটা সমাধান করে ফেললাম। আরো একবার রিভিশন দিয়ে এটা দেখো আমরা কি করব, ফার্স্টে এখান থেকে এবার এবার একটু ভালো মতো কনসেন্ট্রেশন দাও। আমরা এখান থেকে ফার্স্টে কি করব, এই যে থিটার ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, থিটার ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এই যে থিটার ভ্যালুটা যে আমরা বের করব, এই থিটার ভ্যালুটা আমাদের কিন্তু এখান থেকে আমরা দেখতেছি সেটা কি করা যায়, ইজিলি বের করা যায়। তাহলে দেখো এটা তুমি প্রশ্নের দিকে তাকাই, তোমাকে এটা ধরে নিতে হবে কি সাইনটা অপর পাশে চলে গেলে সাইন ইনভার্স হয়ে যাচ্ছে। তো তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে কি করতে পারো, এখন আর এটা দেখা লাগবে না, সেটা আমরা কি করতে পারবো, সাইন ইনভার্স দিয়ে আমরা সেটা সেভ করে নিব। সো সাইন ইনভার্স 5/13 এটা আমরা যে কোনোটাতে তোমার যেটা ইচ্ছে সেটাতে স্টোর করতে পারো, শিফট দিয়ে স্টোর দিয়ে এ। দ্যাট মিনস এই যে থিটার ভ্যালুটা আমরা এরপরে দেখো সেটাকে কি করা যায়, আমাদের এখন এই যে থিটার ভ্যালু হচ্ছে দ্যাট মিনস এ এর ভ্যালুটা। সো আমাদের যেটা বের করতে হবে ট্যান থিটার ভ্যালুটা। ট্যান থিটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, ট্যান আমরা তুলে দিব, আর এই যে থিটা তো আমরা সেভ করে রাখছিলাম আগে এতে। সো ট্যান এ দিব, দেখো 0.41 সামথিং। আর এই যে দেখো এটা আমি আরেকবার বলে দিই, যারা আজকে নতুন ক্লাস করতেছো তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ক্যালকুলেটরের বিজারা এল সেভগুলা ক্যালকুলেটরের মেমোরি থেকে রিমুভ কিভাবে করব বলে দিব। আচ্ছা দেখো, তো এই যে দেখো আমাদের এই যে বাটনটা আমরা ফ্র্যাকশনে কিভাবে নিচ্ছি, এই যে এ বি বাই সি বাটনটা, এ বি বাই সি বাটনের উপরে দেখবা একটা হচ্ছে ডি বাই সি লিখা। ঠিক আছে, ছোট করে ডি বাই সি লিখা। দ্যাট মিনস এই যে হলুদ রঙের কালি দিয়ে যে ডি বাই সি লিখা, তুমি ক্যালকুলেটরে যদি এটা আনতে হয় তাহলে তোমাকে কোনো একটা ফ্র্যাকশন আকার আনতে হলে শিফট দিয়ে তুলতে হবে। সো শিফট দিয়ে আমরা যখন ডি বাই সি দিচ্ছি 5/12 চলে আসতেছে। তাহলে আমাদের কোনো চিত্র আঁকা লাগতেছে না, কোনো সূত্রের দিকে যাওয়া লাগতেছে না, আমরা এটা কি ইজিলি সেটা সলভ করে ফেলতে পারতেছি। ক্যালকুলেটর সেভ করা কিছু ডিলিট করবা কিভাবে, শিফট দিবা, এই যে দেখো CLR ক্লিয়ার তোমার এখানে দেওয়া আছে, তুমি কি কি ক্লিয়ার করতে চাচ্ছ, তো শিফট দিয়ে ক্লিয়ার যাবা। তুমি যদি মেমোরি ক্লিয়ার করতে চাও 1 দিলে MCL মেমোরি ক্লিয়ার হয়ে যাবে। মোডগুলো ক্লিয়ার করতে চাইলে 2 দিবা, মোড ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে যদি তুমি দ্রুত ক্লিয়ার করতে চাও কিছু, দেন রিসেট অল দিবা, 3 দিয়ে ইকুয়াল দিলে তোমার এটা রিসেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিজারা অ্যানুয়াল পারছো? আচ্ছা এটা আনসারটা আসছে কিনা সবার একটু বলো, এটা 5/12 সবাই মিলাতে পারছো কিনা? আবার বলতাম, আচ্ছা ঠিক আছে। দেখো এই যে আমাদের এখানে সাইন থিটা, তো আমাদের থিটার ভ্যালুটা দরকার, কারণ আমাদেরকে বের করতে হবে ফাইনালি ট্যান থিটার ভ্যালুটা কত। তো আমরা এখান থেকে শিফট দিয়ে কি করতে পারি, এই যে সাইনটা আমাদের অপর পাশে গেলে সাইন ইনভার্স হয়ে যাচ্ছে, আর 5/13 এটা আমরা ক্যালকুলেটরে স্টোর করে নিলাম
এটা স্টোর করে নিলাম। দেন আমাদের বের করতে হবে ট্যান থিটা। থিটা মানে কত এখন অ্যাকচুয়ালি আমাদের এ, কারণ আমরা এর মধ্যে স্টোর করে নিছি। সো আমরা ট্যান এ দিচ্ছি, এটা আমাদের একটা ভ্যালু আসছে স্যার। তো এটাকে আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে যাই, শিফট দিয়ে ডিভাইসি বাটন দিলেই 5/12 চলে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, নাজমুল আরিফিন আসছে, জান্নাতুল মাওয়া তানজিম আসছে, ওকে ফাইন। এখন দেখো এইটা তো অনেক সহজ একটা জিনিস পড়ালাম, তোমাকে পরীক্ষাতে কনফিউজ করার জন্য এই কাজটা করবে, বুঝছো? এই যে সেকেন্ড যে কোশ্চেনটা এখানে, তো সেকেন্ড যে কোশ্চেনটা এটা দিবে পরীক্ষাতে, একটু ট্রাই করে দেখো তো এটা আনসারটা আনতে পারো কিনা, এরপর আমি দেখাচ্ছি, ঠিক আছে? সো সেকেন্ড যে ম্যাথটা, এটার আনসারটা কি হবে আমাকে একটু জানাও, অপশনটা জানাইলেই হবে, জাস্ট ক খ গ ঘ বা এবিসিডি দিয়ে যেটা জানাও সেটা জানাও, ঠিক আছে? আচ্ছা দেন 2 নাম্বারটা একটু ট্রাই করে দেখো 2 নাম্বারটা আসে কিনা। আচ্ছা ফার্স্টে হচ্ছে নাজমুল আরিফিন জানাইছো 3, তারপর হচ্ছে রাহেল ক, তারপর হচ্ছে লামস্তাজ এ। 12/5 প্রথম যে জানাইছো। আচ্ছা জান্নাতুল মাওয়া তানজিম, লামস্তাজ 12/5, সঞ্চিতা শারমিন ক, শর্মিলা মৃধা 12/5 এ, তারপর হচ্ছে সাইফা মুস্তারিন এ, তারপরে মোটামুটি সবাই ক নাম্বার আনসার দিচ্ছ। তারপর হচ্ছে আসিফ কবির শাহেদ গ বলতেছো, সাবিহা গ, ইমন হুসাইন এ, তারপর হচ্ছে এখান থেকে মুনতাহা জান্নাত মাহিয়া সি। আচ্ছা তো আমরা এটার মধ্যে, আচ্ছা সাদ হাসান সি বলছো, রাইসুল এ, নিশরাত জাহান মিলি সি, তারপর হচ্ছে অর্পি জাহান এ, শাহিনা ইয়াসমিন এ, তারপর শফিউল ইসলাম মাহি 12/5, আইনুন নিশাত ক, জেবাত হোসেন বুশরা গ নাম্বার, তামান্না হরুন গ, তারপর হচ্ছে মেহেনিশু সি, নওশিন নাওয়ার এ। আচ্ছা এবার আমি আনসারটা সলভ করে দিই, ঠিক আছে? তো ক নাম্বার যারা আসছো, ক নাম্বার কিন্তু আমাদের আনসার হওয়া উচিত ছিল, কিন্তু ক নাম্বার আমাদের আনসার হবে না। কেন আনসার হবে না সেটা আমি বলি। তোমরা যে কাজটা করছো, সাইন থিটার সমান 12/13 ছিল, তোমরা যেটা করছো আগে সেটা বলি, সাইন ইনভার্স নিছো, এরপর এটাকে 12/13 লিখে স্টোর করছো, আমাদেরকে বের করতে হইতো ট্যান থিটার ভ্যালুটা, সো ট্যান এ বসিয়ে দিছো, এরপর এটার আনসার আসছে কত 12/5। এটাই হচ্ছে নির্মম সত্য, যে অপশনটা আমরা ভুল দাগাবো পরীক্ষাতে সেটা আমাদের সবসময় আগে দেয়, সো আমিও আগে দিলাম, ঠিক আছে? তো তুমি যখন এরকম ওভার এক্সাইটমেন্টে কাজগুলো করা যাবে না, সো প্রশ্নগুলো একটু ভালো মতো দেখতে হবে, আর কোন কোন জায়গায় ভুল করতে পারো পরীক্ষাতে ওই জিনিসটা আমি বলে দিচ্ছি। সো দেখো সাইন থিটার সমান 12/13 ছিল, তাহলে দেখো এখন যে ব্যাপারটা আমাদের কিন্তু আগেরটার মতোই কিন্তু সব ঠিকঠাক ছিল, সবকিছুই ওকে। তাহলে দেখো এই যে আগেরটার মতোই সবকিছু ছিল, কিন্তু এই জায়গায় আমাদেরকে একটু ভেজাল বাঁধাই দিছে, একটা ব্যবধি ফিক্সড করে দিছে, মানে একটা রেঞ্জ ঠিক করে দিছে, এটার কারণে তোমার আনসার কিন্তু অন্যটা হয়ে যাবে, ঠিক আছে? সো এটার জন্য আমি একটা ক্লাস নিব এক্সট্রা করে কোয়াড্রেন্টের উপরে, কারণ কোয়াড্রেন্ট নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, ওটা হচ্ছে আমার যে ডিজিটাল কন্টেন্টগুলো আছে ওগুলো দিয়ে আমি ক্লাস নেব। আচ্ছা তো এখন আমি এখানে আপাতত এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ দেখা যায় যে কোয়াড্রেন্ট আমাদের অ্যাকচুয়ালি 9-10-এর পড়া হইলেও এটার ইনফরমেশনগুলো ল্যাকিংসের কারণে তখন দেখা যায় যে ইন্টার পরীক্ষা দিতে যাচ্ছ বা ইন্টার পরীক্ষা দিচ্ছ, তখনও তুমি কোয়াড্রেন্টের হিসাবটা করো নেই, ম্যাথটা ভুল করে আসছো, এটা রিটেনের ক্ষেত্রেও হয়। আচ্ছা দেখো তাহলে আমি ফার্স্টে এই জিনিসটা বলি, এটা যে আমাদের আনসার আসবে এই ব্যাপারটাতে কিন্তু আমরা ধরে নিতে পারি এটা কেমনে হয়েছে, এটা আর বলা লাগবে না, আনসার 12/5 মোটামুটি সবার আসছে। এখন এইটার কাজটা কোথায়, এটার কাজটা আমি দেখাচ্ছি, দেখো একটু ভালো মতো।
এটার কাজটা দেখো, এটার জন্য আমাদেরকে একটু কোয়াড্রেন্টের হিসাবটাতে যেতে হবে। আমি কোয়াড্রেন্টের হিসাবটা জাস্ট একদম নর্মালি বলতেছি। তো কোয়াড্রেন্ট জিনিসটা কি? এটাকে যে এক্স অক্ষ বলে সেটা তো আমরা জানি, এটাকে আমরা এক্স ও এক্স প্রাইম দিয়ে বলতে পারি, আর এটাকে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম দিয়ে বলতে পারি। ঠিক আছে, এক্স ও এক্স প্রাইম, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। সো কোয়াড্রেন্ট জিনিসটা কি? এই যে আমাদের এক্স ও এক্স প্রাইম যে রেখাটা আর ওয়াই ও ওয়াই প্রাইম যে রেখাটা, এরা যদি পরস্পরকে ছেদ করে, ঠিক আছে, তাহলে যে চারটা ভাগের সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি কি? চতুর্ভাগ। ইংরেজিতে বলা হয় কোয়াড্রেন্ট। চারটা ভাগ কেমনে? একটা, দুইটা, তিনটা, চারটা। সো এটা তো জানো সবাই মোটামুটি। প্রথমটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ডটাকে আমরা বলি এটাকে বলি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলতেছি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলতেছি ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে কোয়াড্রেন্টের ক্ষেত্রে মানে আমরা যখন হিসাব করব তো অনেকগুলা হিসাব নিকাশ আছে, ঠিক আছে, কোনটা কার ঘর কোনটা কার ঘর এগুলো মনে রাখার জন্য অনেকগুলা টেকনিক আছে। যেমন অনেকে এভাবে মনে রাখে, অল সাইন ট্যান কজ এভাবে মনে রাখে, বা অনেকে এএসটিসি দিয়ে মনে রাখে, অনেকে আসেক দিয়ে মনে রাখে। যাই হোক, আমি যেটা বলবো সেটা আমি যেভাবে মনে রাখতাম সেটা আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে ইউএসটিসি। চিটাগংয়ে থাকো অথচ ইউএসটিসির নাম শুনো নাই, এরকম মনে হয় কেউ থাকার কথা না। কারণ ওই যে চিটাগং ফয়েজ লেকের মোড়ে যে ইউএসটিসিটা আছে, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, এটা সবার মনে থাকা উচিত। ঠিক আছে, তো ইউএসটিসিটা যেভাবে সিরিয়ালি আছে 1 2 3 4, আমরা এই জিনিসটা এভাবে অ্যাপ্লাই করব। ফার্স্টে হচ্ছে ইউ, এরপরে হচ্ছে এস, এরপরে হচ্ছে টি, এরপরে হচ্ছে সি। তাহলে দেখো, এটাকে ফার্স্টে আমি ইউ কেন লিখবো? কারণ ইউ দিয়ে বুঝাচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, মানে এখানে সব পজিটিভ। ঠিক আছে, ইউনিভার্সাল মানে হচ্ছে সব পজিটিভ। আর সেকেন্ড যে ঘরটা, এস দিয়ে হচ্ছে সাইন, তারপর টি দিয়ে হচ্ছে কি? ট্যান, তারপর সি দিয়ে হচ্ছে কস। এখন এদের সাথে কিন্তু আরও একটা ভ্যালু আছে, এগুলো আমরা আরও একটা অনুপাত আছে। সো এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, ট্যান থিটা সমান হচ্ছে 1/cot থিটা, কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা, মানে ওদের বিপরীতগুলো যেগুলো আছে ওগুলো সহ এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ওই জিনিসগুলো আমরা লিখি। তো সাইনের বিপরীত যেটা, সেটা হচ্ছে কি? কসেক। আমি এখানে থিটাটা এক্সট্রা করে লিখি না যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তো থিটা বা এ কোন যাই থাকুক ওইটা ইয়া করে ফেলবো, লিখে ফেলবো আর কি। তো সাইনের বিপরীত হচ্ছে কসেক, তারপর ট্যানের বিপরীত হচ্ছে কি? কট, এখানে কট থাকবে, তারপর কজের বিপরীত হচ্ছে কি? সেক। এগুলোর আরো ডিটেলসে পড়া আছে, আমি এখন আপাতত ডিটেলসের দিকে যাচ্ছি না। আরেকটা জিনিস বলতে হবে এখান থেকে, যেটা না বললেই না। ফার্স্টে দেখো, এটা কত থেকে শুরু? এখানে দেখো তো, এটাকে আমরা বলতেছি জিরো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট আমাদের যে মাদার রেটা, সেটা এটা হচ্ছে কি? জিরো। তো দেখো, এটার সাথে এটা কত কোণ করে আছে, এই কোণটা আমাদেরকে একটু ফার্স্টে নোট ডাউন করতে হবে। এই কোণটা কত ডিগ্রি করে আছে? 90 ডিগ্রি। এটা তো আমরা খালি চোখে দেখতেছি। সো এটাকে আমরা বলবো কি? 90 ডিগ্রি, এই যে এই পয়েন্টটাকে। তারপরে দেখো, আবার দেখতেছি কি এটা এর সাথে আবার 90 ডিগ্রি করে আছে, তার মানে এটাকে আমরা বলতে পারতেছি কত? 180 ডিগ্রি। এবার দেখো তো, এটাকে আমরা এক সরল কোণ বলতে পারি না? এক সরল কোণ তো বলতেই পারি, কারণ এটা প্রথমে এখান থেকে এই পর্যন্ত। এরপরে দেখো, এটা প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি, এটাও আবার 90 ডিগ্রি। সো 180 এর সাথে যদি 90 যোগ করি তাহলে কত হবে? 270 ডিগ্রি। এরপরে দেখো, 270 এর সাথে আবার এটা 90 ডিগ্রি করে, সো এটা হবে তখন কত? 360 ডিগ্রি। মানে এভাবে আমরা ঘুরে আসতেছি। সো এটাকে বলতে পারো যে আমরা কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসতেছি। এখন দেখো, এই যে ব্যাপারটা, এই যে এখান থেকে 90 যেটা আছে, 180 কে তো পাই বলি, এটা তো আমরা জানি। সো 90 কে আমরা বলতেছি 180 এর অর্ধেক, সো আমরা এটাকে বলতে পারি π/2। এগুলো আরো ডিটেলসে পড়া আছে, আমি জাস্ট তোমাকে এমসিকিউটা সলভের জন্য একটা বেসিক দিচ্ছি, ঠিক আছে, যাতে তুমি এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারো। দেখো, এই অংশটাকে আমরা বলতেছি কি? প্রথমটাকে আমরা কি বলতেছি? প্রথমটা হচ্ছে π/2 ক্রস করছে। এরপরে এটাকে আমরা আবার π/2 ক্রস করতে বলতে পারি না? তার মানে কি? 2π/2, মানে দুইবার π/2 ক্রস করছে। এই যে দেখো, এখানে 2 আর এখানে 2 কাটাকাটি করে দেন এটা পাই হয়েছে। এরপরে দেখো, আবার এখানে π/2 ক্রস করছে না? দ্যাট মিনস কি? 3বার π/2 ক্রস করছে। সো এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি? 270 ডিগ্রি। আর আরেকটা যদি আমরা রেডিয়ানে বলি, সো 3π/2 বলতেই পারি। এরপরে দেখো, আবার এখানে π/2 ক্রস করছে, দ্যাট মিনস এখানে 3বার ক্রস করছিল, এই পর্যন্ত আসতে 4বার π/2 ক্রস করছে। সো এখানে আমরা যদি কাটাকাটি করি 2 2 4, সো এটাকে আমরা 360 অথবা এটাকে আমরা 2πও বলতে পারি। ঠিক আছে, তো এটা কেন বললাম? এটার জন্য আমাদের কি একটা বেসিকের দিকে যাচ্ছিলাম, এই জন্য। তো দেখো, তোমাকে কি বলছে? π/2 থেকে পাই এর মধ্যে ভ্যালুটা। ঠিক আছে, তো এটাকে আমি একটু সুন্দর করে লিখি সহজভাবে, যাতে এটা চেহারাটা দেখতে একটু সুবিধা হয়। তো π/2 মানে হচ্ছে 90, আর পাই মানে হচ্ছে কত? 180। ঠিক আছে, তো এটা হচ্ছে কত? থিটা, এই রেঞ্জের মধ্যে। এখন দেখো ব্যাপারটা, তাহলে এটা আমাদের কি হচ্ছে? আমরা বুঝতেছি কি? আমাদের যে থিটার ভ্যালুটা আসবে, থিটার ভ্যালুটা কত থেকে কতের মধ্যে হবে? 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। তার মানে দেখো, এটা কোন ঘরটা পড়তেছে? দেখো তো, এটা হচ্ছে 90। আচ্ছা, এটা আমি এখানে মার্ক করে দেখাই। এটা হচ্ছে 90 এই বরাবর। আর দেখো এখান থেকে, আর আরেকটা কত বলছে? 180। দ্যাট মিনস 90 থেকে কত?
দেখো 90 থেকে কি হচ্ছে বড় হচ্ছে আর 180 থেকে ছোট হচ্ছে। দ্যাট মিনস আমরা বুঝতেছি কি আমাদের ক্যালকুলেশনটা পুরোটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। সো সেকেন্ড কোয়াড্রেন্টটা কার ঘর? সাইনের ঘর। আমরা হিসাব করতেছিলাম কি নিয়ে দেখো তো, আমরা এখানে হিসাব করতেছিলাম ট্যান নিয়ে, আমাদের প্রশ্ন দিছিল ট্যান। সো আমরা যেহেতু কি নিয়ে হিসাব করতেছি, আমরা এখানে হিসাব করতেছি সেকেন্ড কোয়াড্রেন্টটা কার ঘর? সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের ঘর, আর আমরা হিসাব করতেছি ট্যানের নিয়ে। সো ট্যান হচ্ছে কি এই ঘরে, আর এই ঘরে তো সব পজিটিভ, ঠিক আছে? সবসময় এটা মাথায় রাখবা যে যেটা নিজের ঘরে সবকিছু পজিটিভ হবে, অন্যের ঘরে গেলে সেটা নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? তো নিজের ঘরে সবসময় পজিটিভ। তার মানে দেখো আমরা হিসাব করতেছিলাম ট্যান নিয়ে, ঠিক আছে? কিন্তু আমাদের যে রেঞ্জটা বলে দিছে সেটা হচ্ছে সাইনের রেঞ্জ। তো যেটা নিজের ঘরে নাই, সো এর সাথে আমরা কি করবো, একটা নেগেটিভ নিয়ে আসবো। আর এটা নিয়ে আমি একটা ক্লাস নিব ইন ফিউচারে, ওটা হচ্ছে আমি এটা লাইভে নিব। সো এটা আমরা এখান থেকে করলাম কি, জাস্ট যেহেতু নিজের ঘরে আসে নাই, যেহেতু আমাদেরকে ট্যান বের করতে বলছে, কিন্তু আমাদের এই ঘরে আসলেও আমাদের কি হইতো, পজিটিভ হইতো, এই ঘরে আসলেও পজিটিভ হইতো, কিন্তু আমাদের যে রেঞ্জটা বলে দিছে এই রেঞ্জটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে। এই কারণে এটার আনসার গ হবে। সবগুলা ডিলিট করবা না, একটা ডিলিট করবা, বাকিগুলা থাকবে। আচ্ছা ওটাও করতে পারবা, ওটা একটু আলাদা একটা ট্রিক্স আছে। যে ধরো আমি এখানের মধ্যে, আচ্ছা এটা কে কোশ্চেন করছে আমি একটু বলি, শর্মিলা মৃধা। তার আগে আমাকে এটা একটু জানাও, এটা বুঝছো কিনা, এখানে আমরা কেন মাইনাস বসাচ্ছি অ্যান্সারে? আচ্ছা কোয়াড্রেন্ট নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব, পুরোটা কোয়াড্রেন্টের উপরেই হবে, ঠিক আছে? যাতে এই জিনিসগুলো একদম খুঁটিনাটি সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা শর্মিলা মৃধা, তোমার আনসারটা আমি দিচ্ছি, আর তার আগে এটা জানাও যে এটা বুঝছো কিনা, এটা আমাদের আনসার কেন গ হচ্ছে, কেন ক হবে না। সো এটা মাথায় রাখবা যে যেটা ভুল করতে পারো ওইটাই কিন্তু পরীক্ষাতে দেখবে সবসময় আগের অপশানে দিবে। আচ্ছা তো শর্মিলা মৃধার আমি আনসারটা দিয়ে দিই, যে ধরো আমরা কিছু একটা সেভ করলাম, ধরো আমি এখানে 0.2 লিখলাম, 0.2 লিখে সেভ করলাম, আবার এখান থেকে বি এর ভ্যালু হচ্ছে 0.3 সেভ করলাম, আবার আরেকটা ভ্যালু আমরা সেভ করলাম 0.4, এটা আমরা সেভ করলাম। চেক করে দেখো এর ভ্যালু হচ্ছে 0.2, বি এর ভ্যালু হচ্ছে 0.3, সি এর ভ্যালু হচ্ছে 0.4। আমরা একটা জিনিস চেঞ্জ করতে যাচ্ছি। সো তুমি যখন নতুন কিছু একটা ইনপুট দিবা, ধরো এই যে 6.02 লিখে বা 6.5 লিখে যখন তুমি নতুন কিছু একটা স্টোর করবা, ধরো আমরা এতে স্টোর করলাম, অটোমেটিক আগেরটা ডিলেট হয়ে নতুনটা সেভ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এর ভ্যালু 6.5, বি এর ভ্যালু হচ্ছে 0.3, সি এর ভ্যালু হচ্ছে যে আমরা 0.4 সেট করে রাখছিলাম। সো দেখো এটা কিন্তু এতক্ষণ 0.2 ছিল, এখন ধরো আমি এখানে 10 স্টোর করলাম, ঠিক আছে? এতে 10 স্টোর করলাম, এখন তুমি চেক করলে দেখবো অটোমেটিক সেটা স্টোর হয়ে গেছে। এখন তুমি যদি চিন্তা করো শর্মিলা মৃধা, ঠিক আছে, যদি কোনো জায়গায় তোমার যদি মনে হয় যে আচ্ছা আমি এটাকে খালি করতে চাচ্ছি, একদম জিরো রাখবো, সো তুমি সিম্পলি কি করবা, জিরো লিখে এটা তুমি স্টোর করে দিবা। তার মানে দেখো তোমার এ কিন্তু এখন জিরো হয়ে গেছে, কিছু নাই। শর্মিলা মৃধা ক্লিয়ার ব্যাপারটা? এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, আর এগুলো থেকে অ্যাডমিশনে অনেক কোশ্চেন হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। এটা আমাদের বেশিক্ষণ লাগা উচিত না পরীক্ষাতে, কারণ এটা হচ্ছে খুব ইজিয়েস্ট একটা ব্যাপার। আমি এবার দেখাই যে এটা পরীক্ষাতে অ্যাকচুয়ালি কতক্ষণ লাগা উচিত, ঠিক আছে? আমি জাস্ট এই জিনিসটা দেখাচ্ছি। ধরো আমি পরীক্ষাতে সলভ করতেছি অ্যাজ এ স্টুডেন্ট। সো আমাদের ফার্স্টে এখানে থিটার ভ্যালু আছে, সো আমরা এখান থেকে কি করতে পারি, সাইন ইনভার্স 5/13 লিখে ক্যালকুলেটরে স্টোর করবো, দেন ট্যান এর ভ্যালুটা আমরা ফ্র্যাকশনে নিয়ে আসছি। আমার তো 5 সেকেন্ডও লাগে না। এখন মনে হইতে পারে ভাই আপনি তো টিচার, তো আমি টিচার বলে আমি তো এটা প্র্যাকটিস করতে করতে আনছি না, কোনো জিনিস প্র্যাকটিস ছাড়া তো পসিবল না, ঠিক আছে? সো আমার তো এটা 5 সেকেন্ডও লাগেনি সলভ করতে। দেন এটা যখন সলভ করবা সেম কাজ, সাইন ইনভার্স লিখবা, 12/13 লিখবা, এতে স্টোর করলাম, ট্যান এ লিখবো, আনসার চলে আসে 12/5, রেঞ্জ দেখবো। এটা মাথায় মাথায় চিন্তা করবা। তোমার কিন্তু আমি যেভাবে শিখেছি তোমার খাতা কলম নেওয়া লাগতেছে না, তুমি এমনি সলভ করে ফেলতে পারবা এমসিকিউ, ঠিক আছে? আর পরীক্ষাতে তুমি যখন দেখবা প্রশ্ন দেখাচ্ছ, টিচার এটা নিয়ে অনেক কাহিনী করতে পারে, বুঝছো? তখন বলবে কি তুমি আনসার লিখে হয়তো বা অন্য কাউকে পাস করবা, এই জন্য দেখাচ্ছ। আচ্ছা তো এরপর এটা মাথায় মাথায় ক্যালকুলেশন করে ফেলবা, 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা আমি যখন কোয়াড্রেন্টের ক্লাস নেব এটা তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সেভ করার বিষয়টা ফার্স্ট টাইম শিখলাম, সাদিয়া জাহান থ্যাঙ্কস। তো এটার আগে জাস্ট মাইনাস বসে দিবা। আর আজকে এই যে এই মোডটা দেখতেছো, এটা নিয়ে আমি আরও অনেক ডিটেলসে অনেক কিছু পড়াবো। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি আজকের ক্লাসের মেইন যেটা পড়াছিলাম এটা অপশনাল কিছু ছিল, ছোটোখাটো ব্যাপার। আজকের যে মেইন ব্যাপারটা ওটা আমি একটু দেখাই। আমাদের ক্লাসটা 3 কিন্তু কমপ্লিট। আচ্ছা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস্টার 4।
ক্লাস্টার 4 এর ক্ষেত্রে এই যে ম্যাথগুলো দেখতেছো এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক বেশি আসে, ঠিক আছে। প্রশ্নের চেহারাটার সাথে মোটামুটি অনেকে কম বেশি পরিচিত, এটা আমি জানি, কিন্তু এখান থেকে আমাদের পরীক্ষাতে যে জিনিসগুলো বেশি আসে, ঠিক আছে, এরকম টাইপসের এমসিকিউগুলো। আর এটা দাগানোর জন্য অনেক রকমের টেকনিক আছে, অনেক শর্টকাট আছে, কিন্তু আমরা কোনো শর্টকাটের দিকে যাব না। শর্টকাট শিখলে কি হবে এখন সেটা তো বললাম, কারণ এইচএসসিতে তখন দেখা যাবে তুমি রিটেনের ম্যাথ করার সময় তুমি শর্টকাটের গুলাই মাথায় ঘুরতেছে, ঠিক আছে। তো এখন আচ্ছা, কার জানি প্রবলেম হয়েছে, কিন্তু আমার সমস্ত আকারে, ও আচ্ছা, এই যে ভালো কথা, এই জিনিসটা আমি বলি, কার জানি সমস্ত আকারে এরকম একটা ভ্যালু আসছে, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসছে। সো এই ভ্যালুটা কেন আসে আমি বলি, কারণ এটা এই যে তুমি যদি একবার প্রেস করো তাহলে তোমার এটা সমস্ত আকার আসবে, মানে 2 সমস্ত 5/2, আর তুমি যখন শিফট দিয়ে দিবা তখন তোমার এটা একদম ফ্র্যাকশন ভগ্নাংশ আকার আসবে। আচ্ছা, আমরা এখন ক্লাস্টার 4 শুরু করি। লাম্পস টাচ, তুমি কি বলে শিফটটা প্রেস করো না আর কি, এই জন্য তোমার আনসার এটা আসছে। আচ্ছা, এই চেহারাটার সাথে মোটামুটি আমরা পরিচিত ক্লাস 9-10 থেকে, ঠিক আছে। তো এখান থেকে দেখো সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/14 ইকুয়াল কত, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। সো এটা আমাদের কিন্তু কঠিন কিছু না, এটাও সহজ। এখন দেখো তুমি এটা জানো যে আমি এটা গত ক্লাসে বলে দিছিলাম, কি বলছিলাম, যত জায়গায় পায়ের ভ্যালু আমাদের ইউজ করতে হবে ত্রিকোণমিতিতে আমরা 180 বসাবো, ঠিক আছে। তো পায়ের ভ্যালু আমরা 180 বসাবো। এখন তুমি যদি এই কাজটা এভাবে করো কি হয় ব্যাপারটা দেখো, এই কাজটা তুমি যদি এভাবে করো সাইন স্কোয়ার π/7, ধরো আমি ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছি, সাইন লিখলাম, পাই মানে হচ্ছে 180/7 লিখলাম, আবার একটা ব্রেকেট, ওই যে কারণ শুরুতে একটা ব্রেকেট দিছিলাম, এটার কারণে যদি স্কোয়ার, এরপর বাইরে যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপরে হচ্ছে দেখো আবার এখানে সাইন আছে, এরপর হচ্ছে 5 × 180/14 লিখে স্কোয়ার দিলাম। এভাবে করতে গেলে তোমার টাইমও লাগবে অনেক, প্লাস একটা ব্রেকেটে যদি ছোটখাটো ভুল করে ফেলো তোমার কিন্তু অঙ্কটা শেষ, ঠিক আছে। তো এটা আরেকটা জিনিস তোমার কাজ করবে, তুমি ধরো রিটেন একটা ম্যাথ করলা, এই টাইপসের ম্যাথগুলো তো রিটেনেও আছে, রিটেন একটা ম্যাথ করলা, তোমার ওই পাশের ফ্রেন্ডের থেকে দোস্ত আনসারটা কি হবে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করা লাগবে না, তোমার আনসারটা হয়েছে কিনা তুমি নিজে অ্যাকুরেটলি দেখে নিতে পারবা রিটেনের সব ম্যাথের ক্ষেত্রে। তো দেখো ব্যাপারটা, তো এভাবে যদি আমরা ক্যালকুলেটরে তুলতে চাইতাম অনেক বিশাল একটা কি লাগতো, আমাদের সময় লাগতো। আমরা এই সময়টাকে এখন বাঁচানোর চেষ্টা করব। কি করব, এখন দেখো তুমি কিন্তু সেভ করার ব্যাপারটা জানো, আমি তোমাকে সেভ করার ব্যাপারটা আগে পড়ালাম এই কারণে, ঠিক আছে। দেখো এটাকে প্রথম যেটা আছে π/7, এখানে যেটা আছে 5π/14, তারপর এখান থেকে হচ্ছে 8π/7, এরপর এখানে যেটা আছে 9π/14, ঠিক আছে। এগুলা হচ্ছে আমাদের কি একটু ঝামেলার ব্যাপার, এগুলাকে যদি আমরা চেহারাটাকে একটু সুন্দর করে নিতে পারি তাহলে আমরা ক্যালকুলেটরে অনেক ইজিলি ইনপুট দিয়ে দিতে পারবো। কিভাবে দেখো, আমাদের এখানে ফার্স্টে যেটা আছে π/7, পাই মানে হচ্ছে 180, ঠিক আছে। আমি এই চারটাকে ধরে নিলাম, এই চারটা আমরা ক্যালকুলেটরে সেভ করব, ঠিক আছে। দেখো আমি যেভাবে করতেছি আমার সাথে সাথে একবার ট্রাই করে ফেলো। দেখো ফার্স্টে হচ্ছে 180/7, তার মানে আমরা লিখলাম 180/7, লিখার পরে আমরা কি করব, সিরিয়ালি যেহেতু আমাদের মনে রাখতে একটু সুবিধা হবে, তো আমরা এতে সেভ করব। সো শিফট দিবা, স্টোর দিবা, এ দিলাম, দ্যাট মিনস এটা পুরোটা এতে সেভ হয়ে গেল, ঠিক আছে। এতে সেভ করার পরে আমাদের এই যে পরবর্তীতে যেটা আছে এটা একটু কেয়ারফুলি তুলতে হবে, এটা আমরা ক্লিয়ার করে দিব, অন বাটন দিতে পারো, ইসি বাটন দিতে পারো। তারপরে দেখো এটা হচ্ছে কত, 5 × 180/14। তাহলে দেখো আমরা একটা ব্রেকেট ইউজ করবো, কারণ আমি বলছিলাম ক্যালকুলেটরে যখন ফ্র্যাকশন তুলবা দুই সাইডে কিন্তু ব্রেকেট ইউজ করতে হবে, নাহলে ভুল করবা। দেখো 5 × 180 লিখলাম, ব্রেকেট ক্লোজ করলাম, /14 লিখলাম, শিফট স্টোর বিতে স্টোর করে ফেললাম, ঠিক আছে। দেখো এখন কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। কিভাবে, এটার মানে কত, এখন এটার মানে কিন্তু π/7 না, এটার মানে হচ্ছে a, এটার মানে কত, এটার মানে 5π/14, এটার মানে হচ্ছে b। তারপরে দেখো আমাদের বাকি কাজগুলো আমরা কমপ্লিট করি, 8π/7, সো আমরা লিখতে পারি 8 × 180/7, সো আমরা এটা সিতে স্টোর করলাম সিরিয়ালি। এরপর দেখো পরেরটা 9π/14, তার মানে 9 × 180/14, এটা আমরা ডিতে স্টোর করে ফেলি। তার মানে দেখো এখন আমাদের কিন্তু এটা ক্লিয়ার করে দিই, আমাদের কিন্তু সেভ করা আছে দেখো সবগুলো, এই যে এর মধ্যে একটা ভ্যালু, বি এর মধ্যে একটা ভ্যালু, সি এর মধ্যে একটা ভ্যালু, ডি এর মধ্যে একটা ভ্যালু। এটার কাজটা কি হলো, এই যে এটার কাজটা হচ্ছে এটাকে আমরা সি ধরতেছি আর এটাকে কি ডি ধরতেছি। তার মানে দেখো এখন কিন্তু আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস sin স্কয়ার d। এখন দেখো এ বি সি ডি তো এখানের মধ্যে আছে, তুমি এটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিতে পারো। কিভাবে দিবা, ব্রেকেট দিবা, দেন হচ্ছে sin a লিখবা,
স্কোয়ার দিবা। এ মানে তুমি এখন কত ইনপুট দিচ্ছ, π/7 ইনপুট দিচ্ছ। তারপরে দেখো প্লাস, পরেরটা আমরা তুলি সাইন, এরপরে এটা কত বি, সো আমরা আলফা দিয়ে বি তুললাম, বি লিখে স্কোয়ার দিলাম, দ্যাট মিনস সাইন স্কোয়ার বি। তারপরে দেখো আবার সেম কাজটা করবো পরেরগুলোর ক্ষেত্রেও, সাইন সি লিখে স্কোয়ার দিলাম প্লাস সাইন ডি লিখলাম, ডি লিখে স্কোয়ার দিলাম, ঠিক আছে। এরপরে জাস্ট ইকুয়াল বাটনটা দাও, কত আসছে 2 চলে আসছে আনসার। সো আমাদের এখান থেকে আনসার হবে কত 2। এটা আসছে সবার, একটু জানাও আমাকে কমেন্টে। আচ্ছা, আমার মেইনলি হচ্ছে ক্যালকুলাস পার্টটা নিয়ে দেখা যায় যে অনেকের অনেক প্রবলেম থাকে। ইন্টার পরীক্ষা দিতে যাবে একটা চিন্তাই থাকবে এরকম যে আমি ক্যালকুলাস আনসার করব না, কিন্তু তোমার পরীক্ষাতে ক্যালকুলাস আনসার করো বা না করো, দেখবা তোমাকে বাধ্য করা হবে ক্যালকুলাস আনসার করার জন্য, কারণ তোমার ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি আর ক্যালকুলাস একদম পুরোপুরি কিন্তু রিলেটেড, ঠিক আছে, একই সেকশনের মধ্যে। তাহলে দেখো তুমি যদি চিন্তা করো যে আমি ক্যালকুলাস আনসার করব না, তাহলে কিন্তু তুমি এখান থেকে পার পাচ্ছ যে এমন না, তোমাকে কিন্তু আনসার করে আসতে হবে। প্লাস তুমি ফিজিক্স ফার্স্ট পেপার কিছুই বুঝবে না যদি তুমি ক্যালকুলাসটা ভালো মতো না পড়ো। সো তোমার ক্যালকুলাসটাকে আমি সহজ করার জন্য মেইনলি আমি এই প্রজেক্টটা হাতে নিলাম। এখন দেখো এখানে তাহলে আমি ত্রিকোণমিতি কেন পড়াচ্ছি, যারা ক্যালকুলাস পড়ছো তারা দেখবা কি ত্রিকোণমিতির সাথে কিন্তু ক্যালকুলাসটা পুরোপুরি রিলেটেড। সো আমি তোমাকে ত্রিকোণমিতির বেসটা একদম খুব ভালো মতো ক্রিয়েট করে দিব রিটেনগুলো সহ, এরপরে আমরা ক্যালকুলাসের দিকে যাব, ঠিক আছে। সো ক্যালকুলাসের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে, এগুলো তো ইজি প্রসেস না, এগুলো হচ্ছে আরো ইজি প্রসেসে করা যায়। আচ্ছা, তারেক হাসান 2.84 আসছে, তুমি তাহলে কিছু একটা স্টোর করতে ভুল করছো, বা কোনো একটার উপরে স্কোয়ার দাও নাই হয়তো, বা এই তো কোনো একটার উপরে স্কোয়ার না দিলে তোমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, একটু চেক করে দেখো আসার কথা। আমার মেইন টার্গেটটা হচ্ছে যে এইচএসসি ম্যাথ নিয়ে যতজনের একটা ভয় কাজ করে, ম্যাথ তো অনেক কঠিন, পরীক্ষাতে কেমনে আনসার করব, মানে এই জিনিসটা অ্যাটলিস্ট যাতে দূর হয়, এটার জন্যই হচ্ছে আমার মেইনলি এই টার্গেটটা। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা বলি যে এটা যদি আমি পরীক্ষাতে আনসার করতাম আমার কতক্ষণ লাগতো। ফার্স্টে আমি দেখতেছি আমার কাছে এই ভ্যালুগুলো স্টোর করতে হবে। তো 180 ডিভাইডেড বাই 7 আমি এতে স্টোর করলাম, 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 14 বিতে স্টোর করলাম, তারপর হচ্ছে 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 7 সিতে স্টোর করলাম, দেন হচ্ছে 9 ইন্টু 180 ডিভাইডেড বাই 14 ডিতে স্টোর করলাম। সো সাইন এ স্কোয়ার প্লাস সাইন বি স্কোয়ার প্লাস সাইন সি স্কোয়ার প্লাস সাইন ডি স্কোয়ার। দেখো আনসার 2 আসছে। এটা একটু টাইম লাগছে আমার, তাও রিটেনে তুমি যতটুকু করবা অতটুকু তো টাইম লাগবে না, আমার এটা করতে হাইস্ট 20 সেকেন্ড লাগছে, ঠিক আছে। সো এটা যখন তুমি প্র্যাকটিসে নিয়ে আসবা, এখন তোমার কাছে মনে হইতে পারে যে আমি এটা কি করব, কিভাবে ক্যালকুলেটরে প্র্যাকটিস আনবো, ঠিক আছে। তুমি বিভিন্ন যে ইকুয়েশনগুলো দেওয়া থাকে বইতে ওগুলো তুমি টাইপ করবা দ্রুত, মানে তুমি ক্যালকুলেটরটাতে একটু এক্সপার্ট হওয়ার জন্য তুমি মানে বাটনগুলো একটু দেখবা কোনটা কোথায় আছে, বা ওগুলো তুমি ক্যালকুলেশন করবা, তাহলে দেখবা তোমার কাছে জিনিসটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে। আচ্ছা, আলরিনা খান আয়েশা আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই, লাস্ট টাইম। আমাদের এখানে দেখতেছো যে π/7 আছে, 5π/14 আছে, 8π/7 আছে, 9π/14 আছে। তাহলে দেখো এখান থেকে আমি বলে নিছিলাম পাই মানে হচ্ছে 180, সো 180টা আমরা কি করতে পারি, এগুলো প্রত্যেকটা ক্যালকুলেটরে আমরা স্টোর করব যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। সো পাই মানে হচ্ছে কত 180, সো 180 ডিভাইডেড বাই 7 লিখলাম, আমরা এতে স্টোর করলাম, দেন এখান থেকে 5π/14 এটা আমরা বিতে স্টোর করতেছি, 180 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 14 এটা আমরা বিতে স্টোর করলাম, দেন আমাদের এটা হয়ে গেল সাইন স্কোয়ার এ, এটা হয়ে গেল সাইন স্কোয়ার বি। এরপর এটা ছিল আমাদের 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 7, সো আমরা এটা সিতে স্টোর করলাম, এটা সিতে স্টোর করলাম, দেন আমাদের পরবর্তী যেটা ডি, সো এটা আমরা স্টোর করি 9 ইন্টু 180 ডিভাইডেড বাই 14 ডিতে স্টোর করলাম। আচ্ছা একটু স্লো বলেন, এত আর্লি কেন বলতেছেন? আচ্ছা ঠিক আছে আমি স্লো বলতেছি, ঠিক আছে। এটা আমরা ডিতে স্টোর করলাম এই ব্যাপারটা, ঠিক আছে। এরপরে দেখো এখন আমাদেরকে তো সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার ডি দিলেই হচ্ছে, এই বড় বড় এগুলো আমাদেরকে বারবার করে তুলতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সাইন লিখলাম, এরপরে হচ্ছে এ লিখলাম, এরপরে স্কোয়ার দিলাম, মানে এই প্রথম যে টার্মটা সাইন স্কোয়ার এ, এইটা পুরোটা ইনপুট দেওয়া শেষ। এরপরে দেখো পরেরটা সাইন স্কোয়ার
বি, এটা এরপর এটা হচ্ছে সাইন স্কোয়ার সি, এরপর এটা হচ্ছে কত সাইন স্কোয়ার ডি। এটা আমরা ইনপুট দিব সিরিয়ালি। তো সেকেন্ডটা আমরা ইনপুট দিই সাইন স্কোয়ার বি, দ্যাট মিনস সাইন বি দিয়ে স্কোয়ার, ঠিক আছে। আরেকটা দিলাম সাইন লিখলাম, তারপর এটার মানে কত সি, সো আমরা আলফা দিয়ে এই যে সি তুললাম, ব্রেকেট ক্লোজ করলাম, যেহেতু স্কোয়ার ছিল সো আমরা স্কোয়ার দিলাম। তারপরে হচ্ছে প্লাস, আমরা এখান থেকে সাইন দিলাম, বি দিলাম, দেন স্কোয়ার দিলাম, দেন আনসার 2 আসছে। আচ্ছা না, আমি চাচ্ছি একটু অ্যাকচুয়ালি না, ওর কোনো প্রবলেম নাই, এটা হইতে পারে কারণ প্রত্যেকের ক্যাচ করার ক্যাপাবিলিটি তো সেম না। আর আমি চাচ্ছিলাম যে মেইনলি 1 ঘন্টার মধ্যেই রাখতে, কারণ তোমাদের অনেকের অনেক জায়গায় ক্লাস থাকে, এই জন্য আমি এই টাইমটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, 6টা থেকে 7টা পর্যন্ত। আচ্ছা, তো আশা করি এই ব্যাপারটা সবার চলে আসছে, ঠিক আছে। এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে তোমাদেরকে আরেকটা ম্যাজিক শিখে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে যেটা শিখাবো ওই যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে, অনেক বড় বড় চার্টগুলো, ওই চার্টটা কিভাবে তুমি সহজে করতে পারো। আচ্ছা, এই চার্টের সাথে মোটামুটি আমরা 9-10 থেকেই পরিচিত। আচ্ছা, এই চার্টের সাথে আমরা মোটামুটি 9-10 থেকে পরিচিত, কিন্তু দেখা যায় যে 9-এ উঠে এত বড় চার্ট এটা অনেকে মুখস্থ করা শুরু করে দেয়, বা অনেকে দেখা যায় যে এটা, আচ্ছা একটু আমার এটা দেখতে মনে প্রবলেম হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এটা দেখা যায় যে অনেকে এটা মুখস্থ করা শুরু করে দেয়, বা অনেকে এটা দেখা যায় যে লিখে নিয়ে যায়। আর একটু আরো আর্লি বললে আরো বেশি এমসিকিউ সলভ করতে পারতাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে মানে একটা স্টুডেন্ট যারা লাইভে এখন যতজন ক্লাস করতেছো কারো যেন প্রবলেম না থাকে, প্রতিদিন ক্লাস না, এটা আমি ফিক্স করে দিছি, রবি মঙ্গল বৃহস্পতিবারে ক্লাস নেব। আচ্ছা আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই চার্টটা কিভাবে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি ওই ব্যাপারটা আমি এখানে দেখাবো, ঠিক আছে। তো এই চার্টটা মুখস্থ করা লাগবে না, এটা আমাদের মনেও রাখা লাগবে না, এটা আমাদের যে জায়গায় যখন দরকার, আমি দেখবো এটা এখন পড়াচ্ছি তো, সো রিটেনের গুলো যখন পড়াবো তখন দেখবা যে তোমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 1.81 যার আসছে সে হচ্ছে কোনো জায়গায় স্কোয়ার ডাউনে বা কোনো জায়গায় সেভ করতে ভুল করছো, না হলে হচ্ছে তুমি যখন সেভ করছো তখন 5 × 180 এভাবে ব্রেকেট দাও নাই, ঠিক আছে, কোনো একটা ব্রেকেট মিসিং করছো, ব্রেকেট মিস করে তুমি এভাবে হয়তো বা স্টোর করে ফেলছো, এরকম কিছু একটা হবে, এটা একটু দেখে নিও। আচ্ছা, তো এই ব্যাপারটা দেখো, এই যে আমাদের যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত, সাইন কস ট্যান, তারপর হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট, এই ভ্যালুগুলো আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি মুখস্থ না করে, ঠিক আছে। ফার্স্টে দেখো, এই জিনিসগুলো আসলে কিন্তু আমরা খুব দ্রুত সলভ করতে পারি, 0 এর ভ্যালুগুলো আর 90 এর ভ্যালুগুলো কিভাবে, আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে যদি সাইন 0 দিয়ে দিই, 0 চলে আসতেছে, তারপর যদি আমরা কস 0 দিই, সো দেখবা যে আমাদের এটা কত চলে আসতেছে, 1 আসতেছে, তারপর ট্যান 0 দিলে আমাদের কত আসতেছে, 0 আসতেছে। তারপরে দেখো এইগুলা মোটামুটি পারি কারণ এগুলো একটু সহজ। আচ্ছা, তো এটা বের করার জন্য কসেক কসেক 0 যখন আমরা বের করব তখন ব্যাপারটা কি দাঁড়ায়, কসেক কার বিপরীত, সাইন, সো আমরা সাইন 0 এর ভ্যালুটা যখন বের করতে যাবো, আচ্ছা আমি আরেকটা সহজ দেখাই, ধরো এই যে tan 90 এর ভ্যালুটা, ঠিক আছে, এটা দিয়ে বুঝাই তাহলে তোমার কাছে জিনিসটা একটু ক্লিয়ার হবে। tan 90 এর যে ভ্যালুটা নট ডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞায়িত, সো আমরা যখন tan 90 প্রেস করব, tan 90 প্রেস করব, কি আসছে, ম্যাথ এরর লিখে আসছে, ম্যাথ এরর ছাড়া অন্য কারো ক্যালকুলেটরে যদি অন্য কোনো কিছু আসে, কোনো মান আসে, আমাকে একটু জানাইতে পারো, ঠিক আছে। আর ম্যাথ এরর কার কার আসছে আমাকে একটু জানাও। আচ্ছা, অর্পি জাহান তোমার ম্যাথ এরর আসছে, তাসনুবা শহরিন ম্যাথ এরর আসছে, তারপর হচ্ছে তানজিমেরও ম্যাথ এরর আসছে, তারেক হাসান। তো এখন মোটামুটি যা দেখলাম যে মিরাজউদ্দিন সবার ম্যাথ এরর আসতেছে। এখন ম্যাথ এররটা কেন আসে এই জিনিসটা আমাদের জানা দরকার। এটা শুধু আমি তোমাকে ত্রিকোণমিতি পড়াচ্ছি যে ত্রিকোণমিতির বেসিসে বলতেছি তা না, তোমার অন্যান্য জায়গায় এই জিনিসগুলো কাজে লাগবে। ম্যাথ এরর, ঠিক আছে। এখন আমি তোমাকে এরর কেন আসে ক্যালকুলেটরে এই জিনিসটা বলি। মেইনলি তুমি দেখবা যে ক্যালকুলেটর প্রেস করার সময় দুইটা এরর আসে, কি কি,
একটা এররের নাম হচ্ছে সিনট্যাক্স এরর। ঠিক আছে, সিনট্যাক্স এরর মোটামুটি আসে যে এই জিনিসটা দেখছো, বেশি আসে যে দুইটা ওইটা নিয়ে বলতেছি। আরেকটা আসে দেখবা আমরা ক্যালকুলেশন সময় ম্যাথ এরর আসে। সো এগুলা কেন আসে? সিনট্যাক্স মানে হচ্ছে ব্যাকরণ, দ্যাট মিনস তুমি ক্যালকুলেটরের কোনো ব্যাকরণগত ভুল করছো। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার কোনো ক্যালকুলেটরের ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত ভুল আবার কি দেখাচ্ছি, ব্যাকরণগত ভুল কেমন হয়। যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, তুমি একটা মান ইনপুট দিলা 90 × 2, হুট করে তুমি কি করলা, এখানে একটা তোমার মন চাচ্ছে ব্রেকেট দিয়ে দিলা। আচ্ছা এটা তো ব্রেকেট একবার দিলে হচ্ছে, ঠিক আছে, তোমার কাছে মনে হচ্ছে কি হুট করে মন চাচ্ছে কি একটা ব্রেকেট দিয়ে দিলা, দেখি কি হয়। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, মানে মাঝখানে কি থেমে যাচ্ছে? আমার এখানে কিসের জন্য নোটিফিকেশন আসতেছে? লাইভটা ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে তো, বা বলতেছি যে শোনা যাচ্ছে? আচ্ছা আমি একটু দেখতেছি, দাঁড়াও। আচ্ছা দেখতেছি, একটু জাস্ট একটু ওয়েট করো। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো ক্যালকুলেটরের ব্যাকরণগত ভুল নিয়ে বলতেছিলাম, ঠিক আছে। হ্যাঁ যেমন দেখো, এই যে 19 × 2 আমার ইচ্ছে হলো কি লাস্টে একটা আমি ব্রেকেট দিয়ে দিলাম, ইকুয়াল দাও, দেখো সিনট্যাক্স এরর আসতেছে। আমার কি এখানে ব্রেকেটটা থাকা উচিত ছিল? এটার মানে কি আমি একটা ব্রেকেট শুরু করছি কিন্তু একটা ব্রেকেট আমি শুরু না করে আমি একটা ব্রেকেট এন্ডিং দিয়ে দিলাম, এরকম ভ্যালুগুলো আমাদের সিনট্যাক্স এরর আসতেছে। আর তাহলে ম্যাথ এরর কখন আসে? ম্যাথ এরর আসে যখন কোনো আমি একটা মানের ইনপুট ভুল দিচ্ছি, ঠিক আছে, মানের ইনপুট যখন আমি ভুল দিচ্ছি তখন দেখবা ম্যাথ এরর আসতেছে। তার মানে এটার মানে কি আমাদের, তখন তুমি এটা নিয়ে ধরে নিতে পারবা এটা হচ্ছে কি নট ডিফাইন্ড, মানে হচ্ছে তোমার মানের ইনপুট কোনো জায়গায় ভুল দিচ্ছ। তাহলে সিনট্যাক্স এরর আর ম্যাথ এররের মধ্যে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন দেখো পরীক্ষাতে আমাদের ঝামেলা বেঁধে যায় এই টাইপসের ভ্যালুগুলো বের করতে গিয়ে, ঠিক আছে, এগুলো মোটামুটি দেখা যায় যে এগুলো সলভ করতে যায় অনেক প্রবলেমের মধ্যে পড়ো। তো আমি তোমাকে যেটা দেখাচ্ছি তুমি রিটেনের ক্ষেত্রেও এই ভ্যালুগুলা মনে না রেখেই ইজিলি আনসার করে আসতে পারবা। কিভাবে? একটা কঠিন মান দেখাই, এটা দেখাই, ঠিক আছে, ফার্স্টে, কারণ এটা হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ বাকিগুলো হচ্ছে সহজ। দেখো আমি যেভাবে দিচ্ছি আমার সাথে সাথে একটু জাস্ট ট্রাই করে দেখো। আমাদের এটা কিসের ভ্যালু? cos 30 এর ভ্যালু আমরা বের করতেছি, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা √3/2, এই ভ্যালুটা আমরা বের করতেছি, √3/2 কিসের ভ্যালু? cos 30 এর ভ্যালু। ওকে ফাইন, আমরা ফার্স্টে cos 30 লিখলাম, ইকুয়াল দিলাম, দেখো এটা আসছে এরকম কিছু একটা। তো আমি বলছিলাম যে ফ্র্যাকশন আকারে নিতে হইলে শিফট দিয়ে d/c দিতে হবে, দাও কিন্তু কোনো কাজ করবে না। তাইলে আমাদের কি করা দরকার? তাইলে কি আমরা ক্যালকুলেটরের কাছে হার মেনে গেলাম? না, একটা জিনিস মাথা খাটাও একটু, ঠিক আছে, এইটা পর্যন্ত আসছে। দেখো আমি জিনিসটা এখানে লিখতেছি, একটু এটা লেখা লাগবে না, জাস্ট এটা হচ্ছে আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। cos 30 এর ভ্যালু আসছে কত? 0.866 সামথিং কিছু একটা ভ্যালু আসছে, আমি এটা ধরে নিলাম cos 30 এর এই ভ্যালুটা। এখন দেখো এটাকে যেহেতু আমরা আর কিছু করতে পারতেছি না, কিন্তু আমাদের মান জানা দরকার √3/2, কিছু আসতেছে না, কিন্তু তা আমরা কিভাবে জানতে পারি? হ্যাঁ তুমি বলতে পারো যে আমার কাছে তো এরকম একটা অপশন আছে যে আমি √3/2 এর ভ্যালুটা চেক করে নিতে পারি, ঠিক আছে, √3/2 এর ভ্যালুটা যদি চেক করে নিই তাহলে দেখবো যে দুইটা আনসার সেম। কিন্তু আমি তোমাকে এটা শিখাচ্ছি না, আমি তোমাকে শিখাচ্ছি যখন রিটেনে আসবে তখন তুমি কিভাবে এটার ভ্যালু যে √3/2 বা এটার ভ্যালু যে 2/√3, এটার ভ্যালু যে √3 সেটা কিভাবে বুঝতে পারো। দেখো ব্যাপারটা আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু আর কোনো আপাতত ওয়ে নাই, cos 30 এই ভ্যালুটা আসছে এখানে আমরা রেখে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে, এটাকে আমরা স্কোয়ার করলাম। তো এটাকে স্কোয়ার করা মানে এই যে আমাদের আনসার যেটা আসছে এটাকে আমরা স্কোয়ার করতেছি, ঠিক আছে। একটু ট্রাই করো, কিচ্ছু করা লাগবে না, জাস্ট সিম্পলি এই যে দেখো এখানে এক্স স্কোয়ার একটা বাটন আছে, এই বাটনটা দেখো, এই যে এক্স স্কোয়ার যে বাটনটা আছে এই বাটনটা জাস্ট প্রেস করো, প্রেস করে দ্যাট মিনস তোমার আসলো আনসার স্কোয়ার, আনসার যেটা ছিল তার সাথে তুমি স্কোয়ার করতেছো, ইকুয়াল দাও, কি আসছে? 0.75। এই যে 0.75 আসছে, আচ্ছা একটু জানো আমাকে 0.75 আসছে কিনা? এটা আসার কথা আশা করি যারা প্রপারলি ইনপুট করছো। এখন একটু ব্যাকের দিকে যাইতে গেলে এটা আবার প্রথম থেকে ইনপুট দিতে হবে। আচ্ছা আবার দেখাই, cos লিখলাম 30 লিখলাম, যেহেতু আমাদের এটাকে ফ্র্যাকশনে নেওয়া যাচ্ছে না আমরা দেখতেছি, তাহলে আমরা জাস্ট এটাকে কি করলাম? সিম্পলি স্কোয়ার করলাম, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা আসছিল এটাকে সহ আমরা স্কোয়ার করলাম, 0.75 আসছে।
আচ্ছা, সাদ হাসান আসছে, তানজিম আসছে। ওকে, দেখো মাহি হইছে, দেন সাবিহা জি স্যার। ওকে, তাহলে দেখো এটাকে কিন্তু এবার আমরা ফ্র্যাকশনে নিতে পারবো। দেখো শিফট দিয়ে ডি/সি দাও, কি আসে দেখো 3/4 আসছে। এই যে 3/4টা আসছে, এই 3/4টা কিসের ভ্যালু আসছে দেখো তো। cos 30 কে যখন তুমি স্কোয়ার করছো তখন তো এই ভ্যালুটা আসছে না। তার মানে আমাদের তো cos 30 স্কোয়ারের মান দরকার না, আমাদের cos 30 স্কোয়ারের মান দরকার না, আমাদের ভ্যালুটা কিসের দরকার, আমাদের ভ্যালুটা দরকার শুধু cos 30 এর ভ্যালু দরকার। তার মানে বুঝতেছো কি করতে হবে। সো আমরা স্কোয়ার যদি অপর পাশে পাঠিয়ে দিই রুট হয়ে যাবে। তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, রুট হয়ে গেলে 3/4, দ্যাট মিনস কত, √3 হবে উপরেরটা, √3 ডিভাইডেড বাই √4 মানে হচ্ছে 2। এখন তুমি এটা ক্যালকুলেটরে কিভাবে বুঝবা, এই পর্যন্ত আসছে কিনা এটা বুঝছো সবাই। 3/4 আসছে, 3/4 আসছে তোমার cos 30 স্কোয়ারের ভ্যালুটা, cos 30 স্কোয়ারের ভ্যালু আসছে 3/4, কিন্তু তোমার তো cos 30 স্কোয়ারের ভ্যালু দরকার না, তোমার তো দরকার শুধু cos 30 এর ভ্যালুটা, ঠিক আছে। সো যেহেতু এটার ভ্যালু তুমি পেয়ে গেছো, দেন তুমি এটা স্কোয়ারটা অপর পাশে পাঠিয়ে দিবা, রুট হয়ে যাবে স্কোয়ার রুট বর্গমূল, তার মানে √3 হয়ে যাবে এটা, আর নিচেটা √4 মানে তো 2, ঠিক আছে। প্রীতিপাল 0.75 আসছে, আচ্ছা আসছে। এখন তুমি এটা কিভাবে করবা ক্যালকুলেটরে, এটা তো আমি তোমাকে লিখে দেখাইলাম, ঠিক আছে। এই মেথডটা আমি তোমাকে এবার ক্যালকুলেটরের একটু ভাষায় বলি, দেখো কি হয় ব্যাপারটা। cos 30 এর ভ্যালু বের করতে হবে। cos 30 আমরা সিম্পলি লিখবো, এটাকে কখনোই আমরা ইয়েতে আনতে পারবো না, আবার একটু প্রবলেম দিচ্ছে। তাহলে দেখো এই যে আমাদের ভ্যালুটা আসছে cos 30 এর ভ্যালুটা আসছে, আমরা কি করব সিম্পলি স্কোয়ার করে নিব, এটার স্কোয়ার করে ইকুয়াল দিয়ে নিলাম, দেন এটাকে একটা ভগ্নাংশ আকারে আসছে। আসছে মানে তুমি তো জানো প্রত্যেকটাকে রুট করতে হবে, সো ধরে ধরে রুট করার দরকার নেই, তুমি যে সিম্পলি এটার দিকে তাকাই মাথায় আনবা কি, এখন তো আমাকে রুট করতে হবে। সো আমরা যদি 3 কে রুট করি √3, 4 কে রুট করলে 2 চলে আসতেছে, সো আমাদের ভ্যালুটা হবে √3/2। আমরা আরেকটা ভ্যালু দেখি, ঠিক আছে, tan 60 এর ভ্যালুটা দেখি, পরেরগুলো বলতেছি। tan 60 এর ভ্যালুটা আমরা দেখি। সো tan লিখলাম আমরা, 60 এর ভ্যালু দরকার 60 লিখলাম, এরকম একটা সামথিং একটা ভ্যালু আসে 1.33, কি আসছে দেখার দরকার নেই। সিম্পলি কি করব, স্কোয়ার করব, ফ্র্যাকশনে তো নেওয়ার দরকার নেই কারণ এটা তো 3 আছে। সো আমরা মাথায় রাখবো কি, এখন এটার সাথে আমরা রুট করে দিব, সো আনসার √3। এরপরে দেখো যদি বাকিগুলো আসে, আচ্ছা সাউন্ড নাই, সাউন্ডের প্রবলেম হচ্ছে নাকি কারো। কোনটা দেখাবো বললা, cosec 60, cosec 60, ওকে দেখাবো। আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, নুসরাত বখতিয়ার চৌধুরী। আচ্ছা দেখো একজন cosec 60 এর ভ্যালুটা জানতে চাইছো। সো cosec মানে কি, আমাদের এখানে তো sin cos tan তিনটা বাটন আছে, আমাদের এখানে তো কি নাই, কোনো cosec এর তো কোনো বাটন নাই। প্রবলেম হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের তো এখানে cosec এর কোনো বাটন নাই, sin আছে, cos আছে, tan আছে, তার মানে cosec এর ভ্যালু বের করতে হবে। সো cosec কার উল্টা, sin এর উল্টা, দ্যাট মিন্স cosec 60 এর আমরা ভ্যালু বের করব, ঠিক আছে, কিন্তু cosec 60 না লিখে আমরা লিখবো কি, সিম্পলি sin 60 লিখবো। sin 60 লিখলাম, স্কোয়ার দিলাম। সো আমরা এটা কি করতে পারি, এটা আমাদের আসতেছে কি √3/2 আসবে। সো যেহেতু sin আর cosec উল্টা উল্টা, তার মানে এটা যেহেতু √3/2 আসছে, আর এটা হবে 2/√3। কি জানি কোশ্চেন করছিল এটা, ক্লিয়ার cosec 60 এর ভ্যালুটা কিভাবে আসছে। আর যেগুলো হচ্ছে তুমি দেখবা নট ডিফাইন্ড আসতেছে, মানে ক্যালকুলেটরের মেথড আসতেছে, ওগুলো তোমার নট ডিফাইন্ড, অসংজ্ঞায়িত। আর এগুলো কেন নট ডিফাইন্ড আসতেছে, এগুলো কিভাবে বের করবা দেখো। আমরা দেখতেছি কি, এটা হচ্ছে ধরো sin থিটা আর এটা হচ্ছে cosec থিটা। সো এটা হচ্ছে কত, এখানে 0 আছে মানে কত, তুমি বলতে পারো যে এটা 0/1 আমরা লিখতে পারি। আর cosec এর ক্ষেত্রে গিয়ে সেটা উল্টায় গিয়ে কি হয়, 1/0। কোনো সংখ্যা /0 যদি আমরা করতে যাই, কোনো সংখ্যাকে তো আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, এটাই হচ্ছে তখন আমাদের কি নট ডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে। সো আমি তোমাকে এগুলো পড়াচ্ছি যেগুলো পড়লে তুমি এইচএসসি প্লাস অ্যাডমিশন খুব ভালো মতো কাভার করে আসতে পারবা, তোমার অনার্স লেভেলের পড়া এখন পড়া লাগবে না। 1/sin দিয়ে করলে চলে আসবে, হ্যাঁ 1/sin দিয়ে করলে চলে আসবে, কিন্তু ওইটা হচ্ছে কোনো জায়গায় যদি ভুল করে ফেলো এই জন্য আর কি বললাম, ঠিক আছে করতে পারবে তুমি যেটাতে তোমার ভালো লাগে। এটাই বললাম যে আমি যদি তোমাকে 2টা জিনিস শিখাই, 5টা জিনিস তুমি নিজেই করতে পারবা, এই হচ্ছে কথা। সো তুমি যে কোনো ভ্যালু ট্রাই করতে পারো, এখন তোমার এটা চলে আসবে। যেমন cosec 45 এর আমরা ভ্যালু বের করবো। সো cosec 45 এর ভ্যালু না বের করে cosec এর উল্টাটা কে দেখো তো, sin, তার মানে আমরা sin 45 এর ভ্যালুটা বের করি। sin 45 এর ভ্যালু যদি আমরা বের করি, সো স্কোয়ার করব,
এটা দিলাম, ঠিক আছে, ফ্র্যাকশন নিয়ে গেলাম। সো মাথায় রাখবো দুইটার উপরে রুট আছে, সো 1 ডিভাইডেড বাই √1 মানে তো 1, আর 2 এর উপর রুট মানে √2। সো দেখো 1/√2, দেন আমাদের এটার উল্টাটা কি হবে, শুধু √2। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। sin 45, হ্যাঁ sin 45 এর কথাই তো বললাম, এটা শরীফুল ইসলাম। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আজকে ওভারঅল আমরা ক্লাস্টার 3 ক্লাস্টার 4 কমপ্লিট করলাম। আর নেক্সট ক্লাসে আমি ম্যাট্রিক্সের একটা রুলস পড়াবো, ক্যালকুলেটর ছাড়াই, সরি ক্যালকুলেটর দিয়ে, আর কোনো সূত্র টুত্র ছাড়া, ঠিক আছে। ম্যাট্রিক্সের আমি জাস্ট তোমাকে সিম্পলি একটা ম্যাথ করাবো, ম্যাট্রিক্স রিলেটেড যত ম্যাথমেটিক্যাল এমসিকিউ আছে সবগুলো তুমি সলভ করে ফেলতে পারবা বৃহস্পতিবার। আর সেটার জন্য আমি বলছিলাম তুমি জাস্ট তোমার ক্যালকুলেটরটা নিবা, এটা হচ্ছে কপি ভার্সনের ক্যালকুলেটর। তুমি মোড বাটনটা 3বার প্রেস করবা, দেখবা তোমার এখানে ম্যাথ আর ভিসিটি মানে ভেক্টর লেখা আছে কিনা। এটাতে তুমি ম্যাট্রিক্স ভেক্টরের অঙ্ক করতে পারবা একদম চোখের পলকে। আর সেটা তুমি এই অরিজিনাল ক্যালকুলেটরগুলোতে এই সুবিধাটা পাবা না, দেখো এখানে কিন্তু নাই। আবার অনেকের ক্যালকুলেটরে হচ্ছে রিসেন্টলি যেগুলো বের করছে চায়না থেকে, ক্যাসিও 100 MS, ওগুলোতে দেখবা এইগুলো সহ আছে, ঠিক আছে, ওটার সমস্যা করে। তো এই জিনিসটা একটু এনশিওর করে নিবা। আমি তোমাকে একটা ম্যাথ করাবো, তুমি ম্যাথমেটিক্যাল যতগুলো পার্ট আছে সবগুলো করবে। ম্যাট্রিক্সটা আমি এক্সট্রা পড়াই দিচ্ছি, যাতে আমরা ইন ফিউচারে যদি ম্যাট্রিক্স পড়ি তখন দেখা যাবে যে আমাদের এমসিকিউ পার্টটা ক্লিয়ার থাকবে। আর ভিসিটি মানে হচ্ছে তুমি ভেক্টর ম্যাথ করতে পারবে, ঠিক আছে। সো এই জিনিসটা এনশিওর করবা। আর আমি নাই কি হবে, আচ্ছা দেখো অরিজিনাল আর ডুপ্লিকেট চিনবা কিভাবে, দেখো এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট। সো এটা মাথায় রাখবা। অরিজিনাল যে ক্যালকুলেটরটা, এটার মাথাটা একটু মোটা, ঠিক আছে, এটার মাথা মোটা আর এটার মাথা হচ্ছে চিকন। সো এই জিনিসটা দেখে কিনবা। আর বাকিটা দেখতে একই রকম দুইটাই। এটার প্রাইস নিবে তোমার ধরো 230 টাকা। যদি দোকানদার বেশি চায় সে তোমার থেকে বেশি যাচ্ছে, তবে এটার প্রাইস 230 টাকা। আর এটা তো তোমার 1000-এর কাছাকাছি। এই ক্যালকুলেটরটা আমি ক্লাস 8 থেকে ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখতেছি, ঠিক আছে। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এটা কোন ক্যালকুলেটরে পাবা, যে কোনো ক্যালকুলেটর, জাস্ট তুমি মোড বাটনটা 3বার প্রেস করবা, 100 MS এর ক্যালকুলেটরগুলোতে আর কি। যদি তুমি এখানে ম্যাট আর ভিসিটি লেখাটা দেখো ইকুয়েশনের সাথে, ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, এটা দিয়ে আমরা যে কোনো ইকুয়েশন সলভ করতে পারি। বহুপদী সমীকরণ অধ্যায়টা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4। তারপরে হচ্ছে আমাদের ক্রেমার্স রুল আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমাদের অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে ইকুয়েশন সলভ করতে হয়। প্লাস আমাদের ফিজিক্সের ক্ষেত্রে কার্শফের রুলগুলোতেও আমরা এটা ইউজ করতে পারবো। এটার ইউজেসটা অনেক বেশি, এটা আমি শিখাবো, টেনশন নিও না, ঠিক আছে। সো আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।